আপনারা যদি যৌতুকটা না নিতেন, না হলে এই বিয়ের পর আমার বাবা মা সম্পূর্ণ পথে এসে যাবে। খাবার টেবিলে বসতেই মা বাবা আমার দিকে অগ্নিচোখে তাকিয়ে নিজেদের খাবারের প্লেটটা মাটিতে ফেলে দিলেন এবং নিজেদের রুমে চলে গেলেন। এইটা নতুন কিছুই নয়, কয়েকদিন ধরেই এমনটাই দেখছি। আমি নিজের প্লেটে খাবার নিয়ে খাওয়া শুরু করি এবং রহিমা খালা মানে এবারের কাজের ভুয়াকে ডাক দেই পরিষ্কার করাতে। খাবার শেষে নিজের রুমে গিয়ে শুয়ে পড়ি। আমি সব সময় মেনে চলি, বাবা মাকে সম্মান করে চলা উচিত, কখনো তাদের মুখের উপর কথা বলা উচিত নয়। তারা যেটা ভালো মনে করেন ওইটা মেনে নেওয়া উচিত। কিন্তু আমি তা করতে পারিনি, কারণ তারা একটা বড় ভুল করেছেন এবং আমি সেটা মানতে পারিনি। কখনো তাদের বিপরীতে কথা বলবো এটা আমি স্বপ্নেও ভাবিনি। আর আমি আমার বাবা মাকে সবার সামনে বলেছিলাম তারা ভুল, তাদের এইটা করা অন্যায় ছিল। আমি লন্ডনে পড়ালেখা করি, বাবা বড় ব্যবসায়ী, তাই টাকা নিয়ে কখনো ভাবতে হয়নি আমাদের। আমি যখন লন্ডনে ছিলাম নিজের দেশটাকে খুব মিস করতাম। দেশে এসে আমি বাবার সাহায্য নিয়ে নিজের একটা ছোট কোম্পানি দিয়ে বসি। কিছুটা সময়ই যা দাঁড়িয়ে যায়। এরপর শুরু হয় বাবা মার চাপ যেন আমি বিয়ে করি। আমার নাকি বিয়ের বয়স চলে যাচ্ছে। অনেকটা সময় পর রাজি হই। বাবা মা হাজারটা মেয়ের ছবি আর ডিটেলস আমাকে দেয়। আমি বলেছিলাম যে তাদের পছন্দ হলেই হলো, কিন্তু তারা বললেন আমার বিয়ে, তাই আমি পছন্দ করতাম। তারপর তারা দেখবেন। উপায় না পেয়ে আমি কয়েকটা দেখি। একটা মেয়েকে খুব ভালো লাগে, দেখতে খুব সাধারণ আর অতটা বড় ঘরের নয়। বাবা মাকে দেখালে তারা বলেন আর কোনোটা নয়। আমি বলি যে বিয়ে তো একটাই করব, তাই একটাই পছন্দ করলাম। দেখো, তোমাদের পছন্দ না হলে আমি বাদ দিব। বাবা মায়ের চেহারা দেখে বুঝতে পারি হয়তো মেয়েটা তাদের ভালো লাগেনি। দুদিন পর তারা মেয়ে দেখতে গেলেন। আমার খুব কাজ, আমি তাই যেতে পারিনি। হঠাৎ কাজ পড়ে যায়, তাই তারা প্ল্যান ক্যান্সেল না করেই চলে যান। ফিরে এসে আমাকে জানান যে তাদের মেয়ে পছন্দ হয়েছে। তাদের মুখ দেখেই বোঝা যাচ্ছিল, কিন্তু হঠাৎ মত পাল্টানোর কারণ আমি বুঝিনি। মা বলেছিলেন যে মেয়েটা বড় কোনো বাড়ির নয়, কিন্তু দেখতে খুব মিষ্টি আর তাদের পছন্দ হয়েছে। শুনে আমি খুশি হলাম, তারা সব ঠিক করে এসেছেন। আমার তো আগেই পছন্দ ছিল, তাই বারণ করার কারণটা আর নেই। 2 সপ্তাহ পর আমার বিয়ে। এর মাঝে কয়েকবার মেয়ের সাথে দেখা এবং কথা হয়, কিন্তু একবারও তাকে আমি খুশি দেখিনি। আমার দিকে তাকিয়ে তার মাঝে শ্রদ্ধা দেখিনি। ভেবেছিলাম হয়তো আমার মনের ভুল। দেখতে দেখতে বিয়ের দিনটা চলে আসে। বিয়ের দিন যখন কনের বাড়িতে যাই, আমাকে একটা রুমে বসতে দেওয়া হয়। বাড়িতে সাজ দেখে বোঝাই যাচ্ছে না যে তারা আমাদের থেকে কিছু কম করেছে, কিন্তু তারপর যা হয় তার জন্য তো আমি মোটেও প্রস্তুত ছিলাম না। একটু পর কনে মানে মাহি আমার রুমে আসে, বউ সাজে সেজে আছে। আমি ওকে দেখে তো পুরো অবাক, কারণ এখন তো দেখা হওয়ার কথা নয়। তুমি এখানে? আপনার সাথে কথা আছে, প্লিজ আমাকে ফিরিয়ে দিবেন না। হ্যাঁ, বসো। আসলে কিভাবে বলি, বলো, সমস্যা নেই। আসলে আমি চাইছিলাম আপনারা যদি যৌতুকটা না নিতেন, না হলে এই বিয়ের পর আমার বাবা মা সম্পূর্ণ পথে এসে যাবে। আমি তো শুনে অবাক। যৌতুক আবার কিসের? কি বলে ও? যৌতুক? হ্যাঁ, আপনার বাবা মা আসার পর আমাকে প্রথমে দেখেন, এরপর আমার বাবা মার সাথে কথা বলেন। তারা যা যা চাইছিলেন সব আমার বাবা মা মেনে নেন আমার সুখের জন্য। আমি আড়াল থেকে শুনে বাবা মাকে না করলেও তারা আমাকে বলেন তারা বাকি ম্যানেজ করতে পারবেন, আর এত বড় ঘরের সম্বন্ধ তারা ভাঙতে চাইছেন না। আমি তো কি বলবো, ওর কথা শুনে তো আমি শেষ। আমি তো যৌতুকের কথা জীবনেও ভাবিনি। আর এইটা একটা সামাজিক অপরাধ। আমার বাবা মা এটা করেছে শুনে আমার নিজের কানকেই বিশ্বাস করতে পারছি না। মাহি আমার সামনে হাত জোর করে দাঁড়িয়ে আছে। আমি শুধু বলতে যাব তার আগেই আমার মা মাহির বাবার রুমে আসে। মা এসেই মাহির গালে একটা থাপ্পড় মেরে বসে। বিয়ের আগেই মেয়ের এত লাই বেড়ে গেছে, বিয়ের পর না জানি কি হয়।
রিয়ান, তুই এই ব্যাপারটা নিয়ে ভাবিস না, এটা বড়দের ম্যাটার। আমি মায়ের কথা শুনে তো অবাক। মাহির বাবা এইটা একটুও পছন্দ করেননি। আপনি এটা কি করলেন? আমার মেয়ের গায়ে আমরা কখনো হাত তুলিনি। আপনাদের বাড়িতে বিয়ে দিলে কি না জানি করান। দিব না আপনাদের বাড়িতে বিয়ে। আমি এইসব দেখে পুরো অবাক। এর মাঝেই বাবা এসে পড়েন। মায়ের কথা শুনে সেও মাহির বাবাকে উল্টোপাল্টা বলতে থাকেন। আর মাহি বাবাকে জড়িয়ে ধরে কাঁদছে। আর আমি তাদের দিকে তাকিয়ে আছি। আর সইতে না পেরে আমি চিৎকার করে বলে উঠি, আপনারা প্লিজ থামুন। সবাই আমার দিকে তাকিয়ে আছেন। মা, এটা কি সত্যি যে তোমরা যৌতুক চেয়েছো? আরে না, তাকে বলেছিলাম যে কিছু বিষয়ে হেল্প করতে। এইগুলো কি হেল্প? আর আমাদের কি কমতি আছে মা? দেখ, তুই কিন্তু নিজের মায়ের সাথে উচ্চ গলায় কথা বলছিস, বেয়াদবি করবি না। মা, বাবা, আমি কখনো তোমাদের সাথে কিছু নিয়ে তর্ক করিনি, কিন্তু এইটা ভুল। এখন তুই আমাদের ঠিক ভুল শিক্ষা দিবি? না বাবা, তোমরা আমার বড়। তোমার আমার থেকে বেশি বুঝেছে কোনটা ভালো কোনটা খারাপ, কিন্তু এইটা ভুল। আমি একদমই এটা মানতে পারবো না। আমি মাহির বাবার কাছে গিয়ে তার হাত ধরে ক্ষমা চাই। সে কিছুই বলেননি। আরও বলি যে তার কথা রাখবো। আমরা এখনই চলে যাব। আর প্লিজ আপনি ক্ষমা করবেন। আমি কখনো ভাবিনি আমার বাবা মা এমন করবেন। আপনি প্লিজ আমাদের দিকটি একটু দেখবেন। আমি সবাইকে বুঝিয়ে নিয়ে যাচ্ছি। তুই আমাদের সম্মান এভাবে নষ্ট করবি? না মা, আমি করিনি, তোমরা নিজেরাই করেছো। এরপর তাদের নিয়ে বাসায় চলে আসি। মা বাসায় এসে আমাকে একটা চড় মারেন আর বলেন, তোর মতো সন্তান আমি জন্ম না দিলেই ভালো হতো। এইভাবে কেউ সবার সামনে সম্মান নষ্ট করে? তাদের জন্য আমাদের সাথে এমন ব্যবহার করলি, নিজের বাবা মা থেকে অন্যের দাম বেড়ে গেল। আর কিছুই বলিনি। এরপর থেকে আর তারা আমার সাথে ভালো করে কথা বলেন না। আমিও তাদের রাগ আর ভাঙাতে চাই না। আজকে বাবা মা এসেছেন, আমি ভাবলাম হয়তো তারা মেনে গেছেন, কিন্তু না। বাবা এসে বললেন যে তারা আমাকে মাফ করবেন যদি আমি মাফ চাই, আর তারা যেভাবে চান সেভাবে বিয়ে করি। কিন্তু আমি তো ভুল করিনি, আর তাদের ইচ্ছে মানে কি তাও জানি, আর এটা মানতে পারবো না। বাবা এইটাও বলেন যদি আমি না মানি তো আমাকে তার সন্তান হিসেবে মানবেন না। আমি হাসি দিয়ে 2 দিন পর নিজেই বাড়ি থেকে বের হই। একটা ছোট্ট বাড়ি নেই, এর থেকেও বেশি সমর্থ ছিল, কিন্তু আমি চাইনি বড় বাড়ি, কারণ আমি একা মানুষ। এরপর বাবা একদিন ফোন করে বলেছিলেন যেন আসি, কিন্তু আর যাওয়া হয়নি, কারণ তারা এইবারও বলেছিলেন তাদের কথা মেনে নিতে। এখন প্রায় 4 মাস কেটে গেছে। আজকে আমার ছোট ভাইয়ের বিয়ে, কিন্তু বাবা মা আমাকে বলেননি। ছোট ভাইয়া বাবা মার বিপরীতে বলেনি। আমাকে ফোন দিয়ে বলেছিল যেন আমি আসি বিয়েতে, কিন্তু ওকে বলেছিলাম যে তোর উপহারটা আমার কাছ থেকে একদিন এসে নিয়ে যাস। ওর সাথে আমার সম্পর্ক সব সময় ভালো। বাড়িতে কারোর সাথে কথা না হলেও ওর সাথে হয়ই। এরপর ও বুঝতে পারে, তাই বলে বিয়ের পর ঠিকই বউ নিয়ে আসবে। ভাইয়া আমার থেকেও 3 বছরের ছোট, কিন্তু বাবা মা হয়তো রাগের মাথায় বিয়ে দিয়েছে। ও বাবার সাথে কিছুটা সময় হলো সাহায্য করে। আমি জানি ও খুব ভালো ব্যবসায়ী হবে, অনেক মেহনত করতে পারে। আমি নিজের কাজের দিকে মন দিলাম। আজকে অফিসে কাজ একটু কম, আবার আজকে কয়েকটা নতুন জয়েনও করেছেন। জয়েনের সময় ছিলাম না, তা কমিটি দেখেছে। আমি আমার চেম্বার থেকে বাহিরে তাকিয়ে আছি আর দেখছি তাদের, কিন্তু একটা চেহারা আমাকে আটকে দেয়। সেই চেহারা প্রথমে নিজেকে বিশ্বাস হয়নি, কিন্তু হ্যাঁ, এইটা মাহি ছিল। কিন্তু ও এখানে, আমি কিছুই বুঝতে পারিনি। সে এসেই সবার সাথে হাই হ্যালো করছিল। আমি আমার অফিসে দাঁড়িয়ে আছি চুপচাপ। কি বলবো জানি না। নিজের চোখ দুটোকে বিশ্বাস করতে পারছি না, কারণ ও আমার কোম্পানিতে আসবে তা কিভাবে হয়। আমি মনে করেছিলাম হয়তো কোথাও ভুল করছি, তাই কিছুক্ষণ পর আমি ফোন দিয়ে একজন স্টাফকে বলি নতুন রিকোয়ার্ডদের লিস্টটা নিয়ে আসতে। একটু পর সবগুলো নিয়ে এলো। আমি দেখা শুরু করি। অনেকগুলো দেখার পর একটাই আমার চোখ আটকে যায়। হ্যাঁ, মাহির ছবি। এরপর আমি সব ডিটেলস দেখলাম।
সব মিলে গেছে। নিজের মাঝেই প্রশ্ন ঘুরছে, ও কি জানেই না এটা আমার কোম্পানি, নাকি জেনেও? একটু পর বের হলাম। আমাকে দেখে প্রথমেই মাহি দাঁড়িয়ে গেল, মনে হলো ভূত দেখেছে। সাথে সাথে বাকি স্টাফরাও দাঁড়িয়ে যায়। মাহি সবার দিকে তাকাচ্ছে, ও যেন বুঝতে পারছে না কি হচ্ছে। আমি বারবার চাইছিলাম ওর দিকে না তাকাতে, কিন্তু চোখ দুটো বারবার ওর দিকেই চলে যাচ্ছিল। মাহি আমার দিকে এক পলকে তাকিয়ে আছে। আমি এখানে এসেছিলাম নতুনদের সাথে পরিচিত হতে, কিন্তু ওর জন্য কিছুই বলতে পারছিলাম না। সবাই আমার দিকে তাকিয়ে আছে, আমি কিছু বলবো ভেবে। কিছুক্ষণ পর নিজেকে সামনে নিলাম এবং নিজেকে বলছি, আগে সবাইকে কিছু বলি, তারপর ভাববো কি হচ্ছে এখানে। তাই আমি বলা শুরু করি, আপনারা যারা নতুন জয়েন করেছেন তারা এই অফিসটাকে সবার মতন আপন করে নেবেন এবং নিজের সর্বোচ্চ দিয়ে এটাকে উঁচুতে নিয়ে যাবেন। সবার সাথে ভালো ব্যবহার করবেন, এইটাই আশা রইল। এরপর সবার হাততালি দিল। নতুন সবাই এসে আমার সাথে কিছুক্ষণ কথা বলে নিজের ডেস্কে চলে গেল, কিন্তু মাহি আসেনি। ও তো জায়গা থেকেই এক পাও কোথায় যায়নি। আমি ভেতরে গিয়ে মাহির ফাইলটা নেই, দেখেই হেসে ফেলি, কারণ 6 মাসের এগ্রিমেন্ট এসেছে। ওর কোয়ালিফিকেশন খুব ভালো। সেদিন অনেকবার মাহির দিকে তাকিয়েছিলাম। ওর ডেস্কটা এমন একটা জায়গায় ছিল যা আমার রুম থেকে খুব ভালোভাবে দেখা যায়। আজকে কাজে মন বসছিল না। পুরনো সব কিছু কেমন জানি নতুন লাগছে, সব কিছু মনে পড়ছে। তাই আমি বাসায় চলে যাই। যাওয়ার সময় মাহি আমার দিকে এক পলক তাকিয়েছিল। বাড়িতে এসে আমি ভাবছি, ও কি সত্যি জানে না নাকি জেনেই এসেছে? কিন্তু ওদের অবস্থা তো এতটাও খারাপ নয় যে ওর কাজ করতেই হবে। কারণ পাচ্ছিলাম না কোনো। পরের দিন অফিসে যেতেই ম্যানেজার আমার অফিস রুমে চলে আসে। স্যার, একটা সমস্যা হয়েছে। কি সমস্যা? স্যার, আমাদের ডিজাইনার গতকাল নতুন জয়েন করেছে, কিন্তু কেন জানি সে এখানে কাজ করবে না বলেছেন। তার বায়োডাটা খুব ভালো, তাই তাকে কন্ট্রাক্টে রাখা হয়। পরবর্তীতে তাকে এখানে অ্যাপয়েন্ট করা হবে, কিন্তু সে চলে যেতে চাইছে। আমি অনেক কষ্টে বুঝিয়ে রেখেছি। আপনি একটু কথা বলুন, হয়তো কোনো সমস্যা হয়েছে। আপনি প্লিজ ম্যানেজ করুন। নাম কি তার? মাহিয়া ইসরাত মাহি। আমি ম্যানেজারের দিকে তাকিয়ে আছি। ম্যানেজার কিছুই বলছে না আমার এমন চাহনি দেখে। ঠিক আছে। এরপর ম্যানেজার গিয়ে মাহিকে পাঠিয়ে দেয়। মে আই কাম ইন? হ্যাঁ, আসুন, বসুন। মাহি এরপর বসে পড়ে। সামনে এসে আর আমার দিকে তাকাচ্ছে না। ভালো আছেন? হ্যাঁ, আপনি? আলহামদুলিল্লাহ, ভালো। এরপর কিছুক্ষণ নীরবতা। কেউ কিচ্ছু বলছি না। হয়তো অফিসিয়ালভাবে কথা বলার কথা, কিন্তু তা হচ্ছে না। আমরা একে অন্যকে দেখে যেন সেই জায়গায় আবার চলে গেছি। পুরনো সব মনে পড়ছে হয়তো। একটু পর মাহি নীরবতা ভেঙে বলে, আসলে আমাকে মাফ করবেন, আমি জানতাম না আপনার কোম্পানি। নাম শুনে ভেবেছিলাম যে হয়তো নামটাই এক, এবং আগেও মানে ওই সময়েই আমি জিজ্ঞেস করিনি আপনি কি করেন। বলেই মাথাটা নামিয়ে দেয়। আমি বুঝতে পারি আমার সামনে হয়তো এটা খুব ভালো লাগছে না ওর। আপনি রিজাইন করেছেন, কিন্তু আপনি নাকি খুব ভালো ডিজাইনার। দেখুন, রিজাইন করতে চাইছি কারণ হয়তো আপনার পছন্দ হবে না আমাকে এইখানে, আমারও না, কিন্তু আমি চাইলেও যেতে পারি না এগ্রিমেন্টের জন্য। আপনি চাইলে করতে পারেন কাজ, আমি প্রমিস করছি। আমি কখনো বাধা দেব না। জাস্ট আমার কোম্পানিটার নামটা উঁচুতে নিয়ে যান। মাহি চুপচাপ বসে আছে। আমিও। হয়তো কিছু ভাবছে, কিন্তু আমি জানি না। কিছুক্ষণ পর আমি উঠি বলে বেরিয়ে যাই। একটু পর ম্যানেজার এসে বলে যে ও নাকি মেনে গেছে। শুনে খুশি হব নাকি না আমি জানি না। মনে মনে ভাবছি, আমি মনে হয় প্রথম বস যার কর্মচারী তার সামনেই তাকে বলেছে যে তার সামনে থাকা তার পছন্দ নয়। কিন্তু আমি খুব স্বাভাবিকভাবেই নিয়েছি, কারণ সব জায়গায় অফিসিয়াল বিষয়টা কাজ করে না। এরপর ও ওর ডেস্কে কাজ করছিল। আমি মাঝে মাঝেই দেখছিলাম খুব মনোযোগ দিয়ে কাজ করছে। বুঝলাম নিজের কাজ নিয়ে খুব সিরিয়াস। প্রতিদিন ওর কাজের গতি দেখছি খুব ভালো। ও ওর নিজের কাজে
অফিসের কাজের মাঝে সময় কিভাবে যায় বোঝাই যায় না। দিন শেষে বাসায় এসে একা হয়ে পড়ি। এতগুলো দিন খুব একা ছিলাম, কিন্তু কেন জানি এখন ওর কথা ভেবে রাতটাও হঠাৎ কেটে যায় ঘুমের মাঝে। মাঝে মাঝে ভাবি যে ও বিয়ে করেনি কেন, আবার কারণ ওর সিভিতে তো ম্যারিড ছিল না। কিন্তু জিজ্ঞেস করার অধিকারটাই তো নেই, কিভাবে করব? এখন তো চাইলে বস হিসেবে ওকে জিজ্ঞেস করতে পারি, কিন্তু তা হবে আমার পজিশনের ফয়দা নেওয়া, আর ও এটা পছন্দ করবে না। আমি জানি, আমি বুঝতে পারছিলাম না কখনো জিজ্ঞেস করতে পারবো কিনা, তাই জিজ্ঞেস করার চিন্তাটা বাদ দিয়ে কাজে মন দিলাম। কিন্তু চিন্তাগুলো যাওয়ার নামই নিচ্ছে না। কিছুদিন পর একটা বড় প্রজেক্ট পড়েছে হাতে। অফিসে খুব কাজ, কয়েকটা দিন আমার উপর দিয়ে কি যাবে তা তো আমি নিজেও জানি না। কাজের চাপের জন্য অনেকটা লেট হয়ে গেছে, কিন্তু আমার চিন্তা নেই। বাড়িতে তো আর কেউ আমার অপেক্ষায় করছে না, বাবা মাই মনে করে না হয়তো। আমি যেই আমার অফিস রুমটা থেকে বের হয়েছি, দেখি যে মাহি বের হচ্ছে। আমরা সামনাসামনি হয়ে যাই। মাহি আমাকে দেখে প্রথমে থেমে যায়, পরে আবার বাইরে চলে যায়। আমি ভাবছিলাম কাজটা কয়েকজনের একটু বেশি করতে হয় হয়তো, তার মাঝে মাহিও আছে, আবার ওর জন্য এই জায়গাটাও নতুন। এখনই এতটা প্রেশার, এসব ভাবা বাদ দিয়ে বাইরে চলে এলাম। কিন্তু বাইরে গিয়ে দেখি যে কোনো গাড়ি নেই, একদম নির্জন প্রায়। মাহি কিভাবে যাবে মাথায় ঘুরছিল। আমি আমার গাড়ি নিয়ে একটু এগিয়ে দেখি মাহি দাঁড়িয়ে আছে, কোনো দিকে কোনো গাড়ি নেই। এখন একটা মেয়েকে কিভাবে একা ছেড়ে যাই? কিন্তু অন্য কেউ হলে খুব সহজে কথা বলা হতো, কিন্তু ওর সাথে কিভাবে বলবো তাই বুঝতেছিলাম না। কিন্তু যাই হোক, একা রেখে কিভাবে যাব, এইটা করা একেবারেই ঠিক হবে না। তাই সাহস করে ওকে ডাক দিলাম, শুনুন। মাহি আমার দিকে তাকালো, হয়তো আমাকে আশা করেনি এখানে। দেখুন, অনেক রাত হয়েছে, এখন গাড়ি পাওয়া যাবে না, আমি ড্রপ করে দিচ্ছি। না না, আপনার কষ্ট করতে হবে না, আমি ম্যানেজ করতে পারবো। দেখুন, আপনি না হয়ে অন্য কেউ হলে আমি একই কাজ করতাম, প্লিজ মানা করবেন না। এই সময় আপনাকে একা রেখে যাওয়া ঠিক হবে না। মাহি কিছুক্ষণ কি যেন চিন্তা করে উঠে পড়ল। আমি ভাবলাম, যাক ভালোই হলো, না হলে আমি চিন্তায় পড়ে যেতাম। হয়তো অন্য কেউ হলেও সেম অবস্থায় হতো আমার। আমি ওর বাড়ির ঠিকানা জানতাম, তাই আমি দিয়ে আসি। কিন্তু রাস্তায় কেউ কারোর সাথে একটা কথাও বলা হয়নি। শেষে মাহি যাওয়ার সময় শুধু ধন্যবাদ বলেছে। আমি বাসায় চলে আসি। পরের দিন আমার থেকে মাহির কাজ বেশি ছিল। আমি নিচে গিয়ে দাঁড়িয়েছিলাম, জানতাম ও মাইন্ড করবে, কিন্তু কেন জানি মনে হচ্ছিল ওকে রেখে যাওয়া ঠিক হবে না। প্রায় 30 মিনিট পর বেরিয়ে আসে। আমাকে দেখে একটু থমকে যায়, আবার নিজের জায়গায় যায়। আজকেও গাড়ি নেই। আজকে আরো বেশি বলে ওঠাই। আবার সেই রাস্তা, আবারও সেই নীরবতা। কিছুক্ষণ পর আমরা জ্যামে আটকে যাই। আমার অনেক প্রশ্ন ছিল, কিন্তু কিভাবে করি জিজ্ঞেস? নিজেকে বোঝালাম, জিজ্ঞেস করে ফেলি, কি আর হব? আপনি বিয়ে করে নিয়ে আর? মাহি হয়তো প্রশ্নটার জন্য একেবারেই প্রস্তুত ছিল না। একটু পর বলা শুরু করে, না, আমার ইচ্ছা এখন নিজে কিছু হব। এরপর প্রায় 15 মিনিট দুইজন চুপ। এইবার মাহি প্রশ্ন করলো, আপনি করেননি? মিসেসের নাম কি? না, আর করিনি, ইচ্ছে নেই এখন আর। মাহি কেমন ভাবে যেন তাকিয়েছিল, আমার বোঝার বাহিরে। এরপর আর কথা হয়নি। পরের দিন থেকে ও নিজেই গাড়ি নিয়ে এসেছিল, তাই আর কথা বা একসাথে যাওয়া হয়নি। কিন্তু আমি কেন জানি ওইটা মিস করছি, একসাথে যাওয়া। প্রায় 1 মাস পর আমাদের প্রজেক্ট শেষ হয়, বড় একটা সফলতা। আর যে সব থেকে বেশি কাজ করেছে সে হলো মাহি। সবাই মাহিকে কংগ্রাচুলেশন দিচ্ছিল। এখন বস হিসেবে আমি যদি না দিই তাহলে খারাপ দেখায়। আমিও সবার সামনে ওকে থ্যাঙ্কস বলি। এইভাবে প্রায় আরও কিছু সময় চলে যায়, কিন্তু আমাদের মাঝে কথা হয়নি বললেই চলে।
মাহিও খুব ভালোভাবে কাজ করছে। ওর নামের সুনামগুলো সব ঠিক ছিল বলা যায়, কিন্তু সময়ের সাথে সাথে ওর প্রতি একটা অন্যরকম ভালো লাগা কাজ করছিল। যেমন কাজের ফাঁকে ওকে দেখতাম নিজের অফিসে বসে, মাঝে মাঝে এমনি ঘুরে আসতাম সবার থেকে ওকে দেখতে। এইগুলোর কারণ নেই, শুধু করতাম। বাড়িতে আমি একা মানুষ, সব স্মৃতিগুলো নিয়েই আমার বেঁচে থাকা। কিন্তু এখন যেন ওকে নিয়ে ভাবনাগুলো, এর কোনো নাম আমি দিচ্ছি না, শুধু অনুভব করে যাচ্ছি। কিন্তু মাহির সাথে কোনোভাবেই কথার সুযোগ হচ্ছিল না। কিন্তু মাহি আমার উপর রাগ কিনা তা আমি জানি না, কারণ রাগ হলে হয়তো যাই বলতাম আর থাকতো না। আর আমি তো কোনো ভুল করিনি, তখন আমি ভালো মানুষ হওয়ার পরিচয় দিয়েছিলাম। কিন্তু তারপরেও যা হয়েছে তা ওর মনে কাটা দিতেই পারে, এর জন্য আমি ওকে একটুও দোষ দেব না। কিন্তু কিছুদিন পর কথার সুযোগ চলে আসে। ভাগ্যের কি নীলা খেলা, যে একটা প্রজেক্টে মাহির কাজ ছিল অনেকটা, কিন্তু তার জন্য ওকে আমার কাছে অনেকবার আসতে হবে। আমি খুশি ছিলাম কিনা জানি না, তবে ছিলাম কিছু একটা যা প্রকাশ করা যাবে না কখনোই। কিছুদিন পর কাজ শুরু হলে মাহি প্রথম যখন আমার কেবিনে আসে তখন খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করছিল না, আমিও করছিলাম না। মাহি কথা শেষ করে বা কাজের ফাইল দেখিয়ে তাড়াতাড়ি চলে যেত। প্রায় কয়েকদিন এভাবে চলার পর আমি ওকে বলে দেই যেন ও আর নক না করে চলে আসে, কারণ দেখা যেত ঘন্টায় একবার হলেও মাঝে মাঝে আসা হতো। কিন্তু মাহি সব সময় নক করে আসতো। অন্য কেউ হলে হয়তো এটা মেনে নিত, কিন্তু মাহির জন্য কষ্টকর। কিন্তু এখন বুঝতে পারি মাহি আমার জন্য ওর কাজ থেকে একটু ডিস্টেন্স হচ্ছে, যা আমি একদমই চাইছিলাম না। যাই হোক, ওর লাইফের এত বড় একটা ধাক্কার কারণ আমি ছিলাম। আমি যদি এখন তা না বুঝি তাহলে হবে না। তাই যখন এইবার মাহি আসে আমি ওকে বলি, আপনাকে কিছু কথা বলি, যদি মাইন্ড না করেন। হ্যাঁ বলেন। দেখুন, কথাটা কিভাবে নেবেন জানি না, বাট আমি জানি আপনি আমার জন্য ডিস্ট্র্যাক্ট হচ্ছেন। আপনি চাইলে আমি আমার জায়গায় অন্য কাউকে দিয়ে করাতে পারি, যদিও এটা আমার কাজ। কিন্তু সত্যি বলতে এভাবে থাকাটা জানি আপনার জন্য বিরক্তিকর। মাহি মাথা নিচু করে আছে। দেখুন, যা হয়েছিল তা এখন পাল্টানো যাবে না। আর আমি ক্ষমা চেয়েছিলাম, যদিও ক্ষমার অযোগ্য যা করেছিলাম, কিন্তু সেটা কাজের মাঝে এসে পড়ুক তা আমি চাই না। মাহি কিছুক্ষণ চুপ থেকে বলে, বসতে পারি? হ্যাঁ বসুন। দেখুন, আসলে আপনাকে নিয়ে আমার সমস্যা নেই, কিন্তু মাহি কিন্তু বলেই অনেকক্ষণ চুপ, একটু পর আবার বলে, সব কিছু একটা ক্ষতের মতো আছে, যেটার কারণ আপনি নন। আমি জানি, কারণ আপনি যা করেছিলেন তা কোনো ছেলেই হয়তো করতে পারে না। এবং এত বড় একটা ঘটনার পর আমার অনিচ্ছায় এমন হয়। কিন্তু আরেকটা কারণ হলো আপনার সামনে নিজেকে অপরাধী লাগে, কারণ এইবার আর কারণটা বলেনি, কথা ঘুরিয়ে দেয়। দেখুন, আমি কাজের কোনো সমস্যা হতে দেব না। আমি প্রমিস করছি, আমি আমার কাজকে খুব ভালোবাসি। কোনো কিছুই এইটাকে নষ্ট হতে দিতে পারবো না। আমি আর কথা বাড়াইনি, কারণ এখন সময় দিতে হবে মানাতে সব কিছু নিয়ে। আমার সামনে হয়তো ওর ক্ষতগুলো বারবার ব্যথা দেয়, কিন্তু আমি চাইলেই কিছু করতে পারবো না। তাই আমি সময়ের উপর ছেড়ে দিয়েছি। এরপর থেকে মাহি কিছুদিন আগের মতো হলেও আস্তে আস্তে ঠিক হচ্ছিল, বোঝা যাচ্ছিল। কারণ আগের মতো ওর বিরক্ত বোধ বা যাই ছিল তা কমে গেছে। আর ওর কথা শুনে বুঝলাম আসলেই ও আমাকে সেই ঘটনার দোষ দিচ্ছে না হয়তো, কিন্তু ঘটনাটা এতটাই বড় ছিল যা ওর মনে এতটাই বড় ক্ষত করেছে যে এখন আমাকে হয়তো দোষ না দিলেও আমি কিছুটা দোষী, কিন্তু নিজেকে অপরাধী মনে করার কারণ আমি জানি না। এইটার উত্তর আমার কাছে নেই। তখন হয়তো জিজ্ঞেস করিনি, কিন্তু
ও কেন নিজেকে আমার সামনে দোষী মনে, এই প্রশ্নটা নিজের মাঝেই রয়ে গেল। কখনো জানবো কিনা তাও আমার জানা নেই। আজকে অফিসে কাজ কিছুটা কম, সবাই যার যার মতো কাজ করেছে। আমি অনেকক্ষণ ধরে কিছু ফাইল দেখছিলাম, আর তাদের মাঝে কি ঠিক করতে হবে তা আরও কি নতুন যোগ দেওয়া যায় তা দেখছিলাম এবং নোট করছিলাম। সকাল থেকেই এই ফাইলের দিকে তাকিয়ে ঘাড় একদম ব্যথা হয়ে গেছে, তাই একটু দাঁড়ালাম কাজগুলো রেখে। অফিসের সবার দিকে তাকালাম। ম্যানেজারের কেবিনে ম্যানেজার নেই, স্টাফ প্রায় সবাই নেই। ঘড়ির দিকে তাকিয়ে দেখি 1টা বাজে। বুঝলাম সবাই লাঞ্চ করতে ক্যান্টিনে গেছেন। খাবারের কথা ভাবতেই মনে হলো কতদিন হয়ে গেল বাড়ির খাবার খাই না। মাঝে মাঝে আমাদের ম্যানেজার সাহেবের স্ত্রী আমার জন্য রান্না করে পাঠান, কিন্তু অনেক দিন হলো সে নাকি অসুস্থ, তাই আর কপালে অনেক দিন ধরেই বাড়ির খাবার নেই। আমার 3 বেলায় খাবার অফিসের ক্যান্টিনে খাই, কিন্তু এখন খাবার মোট একদমই নেই। কিন্তু ভাবলাম একটু ঘুরে আসি এবং হালকা কিছু খেয়ে নেই, না হলে পরবর্তীতে ক্লান্তি বেশি লাগবে। তাই ক্যান্টিনের দিকে গেলাম। গিয়ে দেখি হ্যাঁ, সবাই এখানেই। আমাকে দেখেই ছোট্ট দৌড়ে আসে। ছোট আমাদের ক্যান্টিন চালকের ছেলে। সবাই ওকে মজা করেই ছোট ডাকে। এমনিতে কাজ করে না, স্কুল ছুটির দিন আসবে আর বাবাকে সাহায্য করবে। খুব দুষ্টু, তাই সবাই পছন্দ করে আর আদর করে। কিরে ছোট, স্কুল যাসনি? না, স্কুল আজ বন্ধ। আচ্ছা, তুমি কি খাবে? 1 কাপ কফি আর একটা স্যান্ডউইচ। ছোট দৌড়ে যায় আর আমি বসবো জায়গা খুঁজছিলাম, কিন্তু একদম শেষের দিকে আছে। সামনে একেবারেই কোনো সিট খালি নেই। যেই দেখছে সেই দাঁড়িয়ে যাচ্ছে। আমি সবাইকে বসিয়ে যাচ্ছি। একটু পর একটা টেবিলের সামনে আমি দাঁড়িয়ে যাই। মাহিম লাঞ্চ বক্স পাশে রেখে ল্যাপটপে কাজ করছে। প্রথমে খেয়াল করিনি, যখন দেখে তখন তাড়াতাড়ি দাঁড়িয়ে যায়। আরে দাঁড়াতে হবে না, এখানে বস হিসেবে না দেখলেও হবে। আসলে কিছুটা কাজ নিয়ে একটু সমস্যায় আছি, তাই কাজের ওই দিকটায় খেয়াল ছিল। দেখুন, কাজের সময় কাজ, এখন লাঞ্চের সময়, তাই কাজটা রেখে খেয়ে নিন। জি, আপনি দাঁড়িয়ে আছেন কেন? বসুন। না না, আমি অন্য কোথাও বসে পড়বো। বসতে পারেন, সমস্যা নেই। আমি একাই বসি প্রতিদিন। তাই আর কি বসে পড়লাম। এমনিতেও ক্যান্টিনে আসি না, নিজের খাবারটা কেবিনেই নিয়ে খাই। মাঝে মাঝে আসি, বসতেই ছোট আমার কফি এবং স্যান্ডউইচ নিয়ে আসে। ধন্যবাদ ছোট। এরপর ছোট দৌড়ে চলে যায়। মাহি আমার দিকে আবার কফির দিকে তাকাচ্ছে, কিছু বলছে না। আমিও ফোনে নিউজ পড়ছি আর কফির কাপে চুমুক দিচ্ছিলাম। মাহি কিছুক্ষণ পর জিজ্ঞেস করে, এই সময়গুলা বাড়ি থেকে খাবার আনলেই পারতেন। আমি কথাটা শুনে হেসে দেই। মাহি উত্তরের অপেক্ষায়। আসলে আমি বাড়িতে থাকি না, 5 মাস হলো, তাই খাবারগুলো এইখানেই খাওয়া হয় প্রতিদিন। বাড়ি থাকেন না মানে? না, ও কিছু না। মাহি আর কিছুই বলেনি। মাহি মনে হয় এই প্রথম আমার সাথে এতগুলো কথা নিজ থেকে বলল। হয়তো প্রতিদিন একসাথে কথা বলে এবং কাজ করে সেই বিষাক্ত যাওয়াটা থেকে দূরেই এসেছি। কিছুক্ষণ পর ও আর লাঞ্চ বক্সটা আমার দিকে এগিয়ে দিয়ে বলল, আপনি প্লিজ আমার লাঞ্চ বক্স থেকে নিয়ে নিন, আমি একটু পর খাবো। দেখলাম বিরিয়ানি। এমনিতেই আমার খুব প্রিয়, আবার বাড়িতে বানানো। খুব ইচ্ছের সত্ত্বেও আমি না করি, কিন্তু ও বলে ওর সমস্যা হবে না শেয়ার করতে। আমি তাই আর না করিনি। ও একটা চামচ দিল। আমি এরপর প্রথম বাইট নিতেই দেখি ওয়াও, সেই হয়েছে। আন্টি খুব ভালো রান্না করেন, কিন্তু মাহি দেখলাম কিছু বলছে না। আন্টির রান্না আসলেই ভালো। ওয়াও। আসলে রান্নাটা আমি করেছি। আমি খাওয়া রেখে মাহির দিকে তাকালাম। আমি কিছুক্ষণ চুপ থেকে বলি, ধন্যবাদ। এরপর আবার নিউজের দিকে তাকিয়ে যাচ্ছি। কিছুক্ষণ পর মনেই নেই আমার এই অর্ধেক সাইড রেখে দিতে হবে। প্রথম চামচ খাওয়ার পর পেটে যে ক্ষুধা বেড়েই গিয়েছিল। একটু পর চামচ বক্সে রেখে দেখি কিছুই নেই। আমি তাকিয়ে দেখি
সম্পূর্ণটা শেষ করে দিয়েছি। আমি মাহির দিকে তাকিয়ে দেখি মাহিও আমার দিকে তাকিয়ে আছে। আমি তো লজ্জায় শেষ, কারণ খেতে দিল সে আর আমি শেষ করে দিলাম। আমি কি বলবো কিছুই বের হচ্ছে না মুখ দিয়ে। অনেকক্ষণ পর নিজেকে সামলে নিয়ে, সরি, আসলে খুব খিদে লেগেছিল, তাই কখন শেষ করে দিয়েছি খেয়াল করিনি। মাহি আর পরও আমার দিকে তাকিয়ে থেকে হঠাৎ হেসে দিল। এই প্রথম আমি মাহিকে এভাবে হাসতে দেখলাম। ওর হাসিটা আসলেই খুব সুন্দর। আমি ওর হাসির দিকে তাকিয়ে আছি। ও হাসি থামিয়ে বলল, এ নিয়ে সরি বলতে হয়? খেয়েছেন ভালো কথা, নষ্ট তো আর করেননি। আর এমনিতেও আজকে বেশি একটা ক্ষুধা ছিল না। হুম। একটা কথা জিজ্ঞেস করি? হ্যাঁ, করুন। আপনি নিজের বাড়িতে না থাকলে কোথায় থাকেন এবং খাবারের কি হয়? একটা ছোট বাটি নিয়েছি, আর দেখা যায় অফিসে সব খাবার খাওয়া হয়। রাতে এইখান থেকেই প্যাক করে নেই বা গিয়ে হালকা কিছু নিজেই রান্না করে খাই। বেশিরভাগ সময় না খেয়ে থাকি। মাহি আমার দিকে এমনভাবে তাকিয়ে আছে যেন আমি খুব অসহায়। একটা কাজের বুয়া রাখতে পারেন। কাজের ভুয়া আছেন, সে ঘর পরিষ্কারের জন্য, খাবারের জন্য রাখিনি, কারণ সবার খাবার আমার ভালো লাগে না। হুম। মাহির দিকে দেখে লাগছিল আরো কিছু বলবে, কিন্তু বলছে না। এরপর সবাই সবার কাজে চলে যায়। ওর সাথে এতটা কথা বলে নিজের মাঝে অনেকটা হালকা লাগছে, যে ওর মনের ভারটা হয়তো কমেছে। কাজ করার সময় এক গ্লাস পানি হাতে নিয়ে যেই পান করতে যাব, মাথায় একটা কথা হঠাৎ করেই আসলো। ইস, যদি বিয়েটা হতো তাহলে কত ভালো খাবার খাওয়া যেত। তখনই আমি সব পানি কাশতে কাশতে ফেলে দেই। কি সব ভাবছি, নিজেকেই প্রশ্ন করছি। এরপর আবার নিজের কাজের দিকে মন দেই, কিন্তু মাথা থেকে কথাটা যাচ্ছিলই না। প্রায় 1 ঘন্টা পর মাহি আসে। ওকে দেখে আবার মাথায় আবার চিন্তা আসে, বিয়ে হলে কতই না ভালো হতো। হাতে ফাইল না থেকে খাবারের বক্স থাকতো, আর ভিতরে ঢোকেই বলতো। আমি নিজেকেই বলি, থাম, কি শুরু করলি? আমি ওর দিকে তাকিয়ে হাসছি বেকুবের মতো। ও হাসি দেখে দাঁড়িয়ে যায়। কি বলবে নিজেও জানে না। আমি নিজেকে ধমক দিয়ে থামাই আর মাহির ফাইলটা দেখি। এখন প্রায় প্রতিটা সময় এভাবেই মাথায় ভাবনাগুলো দৌড়ায়। এই তো কিছুদিন আগেও ওর কথা মনে হলে ভাবতাম আমাদের জন্য কত বড় কষ্ট পেয়েছে। এখন ওকে নিয়েই সব ভাবনা আমার, কিন্তু কোনো উত্তর পাওয়া হয় না প্রশ্নগুলোর। কিন্তু যতই নিজেকে সামলাই, মাহি সামনে আসলে আমার ভিতরে কি যে শুরু হয় নিজেও জানি না। কিন্তু হঠাৎ করে রাতে খুব জ্বর শুরু হয়, যা সকালে কিছুটা কমলেও অফিসে যাই না। ম্যানেজার ফোন দিলে বলে দেই আমার অবস্থা। ম্যানেজার জিজ্ঞেস করে কিছু লাগবে না, আমি না করে দেই। সকাল থেকেই ভালো লাগছে না। নিজেকে বলছি, যাক, আজকে অন্তত আমি আর মাহি বেশি ভালো থাকবো। দেখা হবে না, ওরও খারাপ লাগবে না, আমার আর ওইসব মাথায়ও আসবে না। কিন্তু মন কি আমার কথা মানে? মাথায় ঘুরছে। এখন ও থাকলে আমার মাথায় পট্টি দিয়ে দিত, যা ভালো লাগতো রান্না করতো। আবার হাসছি। মনটা কি শুরু করলো? কতবার বুঝিয়েছি যে এইসব আর কখনোই সম্ভব না। কেন ভাবিস? কিন্তু ভাবনাগুলো যেন থামবেই না। দুপুরের দিকে অনেক বেশি ক্ষুধা লাগছিল। বিছানায় শুয়ে ভাবছিলাম পাশের হোটেল থেকে কিছু আনবো, কিন্তু যাওয়ার মতো শক্তি পাচ্ছি না। ইচ্ছেই হচ্ছিল না। বাড়িতে কিছু নেই যা নিজে রান্না করে খাবো, কিন্তু আবার ভাবছি কি রান্না করব? করলেই তো আবার শরীর খারাপ হবে। যা রান্না করি অর্ধেক পুড়েছে, বাকি অর্ধেক দেখলে মনেই হয় না এগুলো খাবার। এইসব ভাবছি, এমন সময় শুনতে পাই যে দরজায় যেন কে টোকা দিচ্ছে। ভাবলাম ম্যানেজার এসেছে। যাচ্ছি আর ভাবছি এই লোকটা কথাই শোনা। যাক, ভালোই হলো, খাওয়ার ব্যবস্থা করা যাবে। যেই দরজা খুললাম আর বলতে যাব আপনাকে না করেছি, সেই আমার চোখ আটকে যায়। আমি পুরো থ হয়ে দাঁড়িয়ে আছি। এ কাকে আমি দেখছি সামনে? মনে মনে ভাবছি। জ্বর মাথায় উঠে গেছে, হয়তোবা ভুল দেখছি। দরজা খুলতেই দেখি মাহির সামনে দাঁড়িয়ে আছে, হাতে একটা বক্স।
ও আমার দিকে তাকিয়ে আছে, মাথায় ঘাম ওর। ওকে দেখে আমিও ঘামছি, নিজেকে বিশ্বাস হচ্ছে না। আমি কিছু বলবো না কি করব জানি না, মুখ দিয়ে কিছুই বের হচ্ছে না। মাহিও চুপচাপ দাঁড়িয়ে আছে, কিছুই বলছে না। মাহির নীরবতা ভেঙে জিজ্ঞেস করলো। আপনার জ্বর কমেছে? আমি উত্তর না দিয়ে বোকার মতো দাঁড়িয়ে আছি, আমার যেন সব গুলিয়ে যাচ্ছে। মাহি কিছুক্ষণ পর নিজেই জিজ্ঞেস করলো। আপনার জ্বর এখনো অনেক বেশি? আমি তখন নিজেকে সামলে, না অনেকটা কমে গেছে। ভিতরে আসুন। নিজেকে মনে মনে বকা দিচ্ছি, কখন থেকে মেয়েটাকে বাহিরে দাঁড় করিয়ে রেখেছি। মাহি ভেতরে আসে, আমরা দরজা লাগিয়ে দেই। সকালে কিছু খেয়েছেন? না, বাহিরে যাওয়ার ইচ্ছেই হয়নি, আর বাসায়ও কিছুই নেই। তাহলে কি না খেয়ে আছেন? হ্যাঁ। মাহি চুপচাপ থেকে কিছুক্ষণ বলে। এই নিন, আপনার জন্য খাবার নিয়ে এসেছি, খেয়ে নিন। আমি কি বলবো, ক্ষুধা তো অনেক লেগেছে। মাহি টেবিলে দেখে একটাও প্লেট নেই। মাহি বলেছে আমি কিচেন থেকে নিয়ে আসি। আরে না না, আমি নিয়ে আসতে পারবো। হঠাৎ মনে হলো কিচেনে তো এমনি খুঁজে পাবে না, কারণ সব তো প্যাকেটে। এত বছর হয়ে গেছে, কিন্তু 2টা প্লেট শুধু বের করা, তাও এখন ধোয়া না। গতকাল রাতে খেয়ে ধোয়াই হয়নি, এই যে একটু খারাপ লাগছিল বলে। আর কিচেনের সব, কিন্তু গোছানোর সময় হয়নি। না না, আমি আনতে পারবো। এরপরও কিচেনে যায়, কিছুক্ষণ হয়ে গেছে আসে না। একটু পর দেখলাম অনেক কিছু নিয়ে এসেছে, প্লেট বাটি আরও কত কি। কাজের বুয়া তো কখনো বের করিনি, কারণ আমি কখনো তাকে দিয়ে বের করাইনি। আমি বলে দিয়েছিলাম সে শুধু পরিষ্কার করে চলে যাবে, কারণ ইচ্ছেই ছিল না গোছানোর। কিন্তু এখন মাহিকে দেখে মনে হচ্ছে গোছানো দরকার ছিল। আমি তো শুধু 2টা প্লেট দিয়েই খেয়ে নিতাম, কারণ খাবার দেখা যেত বাহির থেকেই আনা হতো। মাহি এসে প্লেট রেখে খাবার বেড়ে দিচ্ছে, আমি ওর দিকে তাকিয়ে আছি। কতদিন হলো এ বাড়িতে? 6 মাস হলো প্রায়। তার মানে? কি? কিছু না, বলেছিলেন কাজের বুয়া আছে, তাকে দিয়ে কিচেন গুছিয়ে নিলেই পারতেন। খুঁজে পাচ্ছিলাম না কিছু। একটু পর কয়েকটা বড় প্যাকেট পেলাম, সেখানে পেলাম। কিনেছিলাম যদি কখনো লাগে, বাট কাজের পর বাসায় এসে কাজ করতে ভালো লাগে না। আর কি দরকার, কে আসবে? তাহলে কিনেছেন কেন, লাগবেই না যখন? আসলে কি যেন ভেবেছিলাম যে বাড়িতে সব কিছুর থাকা দরকার, তাই একটা জায়গা থেকে অর্ডার করি, যেখানে কি কি থাকে ভালো করে নিজেও জানি না। শুধু জানি কিচেনে যা যা লাগে তা দিয়ে নিয়েছি ওই প্যাকেটগুলোতে। কথা বলতে বলতে মাহি খাবার পরিবেশন করে ফেলেছে, কয়েক ধরনের খাবার। আপনি খেয়ে নিন, আমি একটু আসছি, বাইরে যাব। কেন? কাজ আছে, এসে যেন দেখি খাওয়া শেষ। এরপর বাহিরে চলে গেল মাহি, আর আমি খাবারের দিকে তাকিয়ে দেখি খাবারগুলো দেখতে খুব সুন্দর, আর খাবারের গ্রান বলছে খাবারগুলো খুব ভালো হবে। এরপর খাবারগুলো খাওয়া শুরু করলাম। খাবারগুলো মুখে দিয়ে মনে হচ্ছে একদম পাক্কা রাঁধুনি খুব যত্ন নিয়ে খাবারগুলো রান্না করেছে। খুব ভালো হয়েছে। আমার যে শরীর খারাপ মনেই নেই, খাবার খাচ্ছি প্রচুর পরিমাণের, একটু বেশি খেয়ে ফেলেছি। খাবার শেষে বসলাম, দেখলাম মাহি হাতে অনেকগুলো ব্যাগ দিয়ে এলো, তারপর কিচেনে গেল। এইদিকে আমার শরীর যে খারাপ তা অনেকটা ভালো লাগছে। মাহি কিচেনে ব্যাগ রেখে আমার হাতে দুটো ওষুধ দিয়ে বলছে, বাহিরে না খাওয়ার ট্রাই করবেন, নিজে দরকার হলে যাই পারেন খাবেন। বাহিরে খেতে খেতেই হয়তো এমন হয়েছে। জ্বর অনেকটা কমে গেছে মনে হয়, আর খাবারগুলো খুব ভালো হয়েছে। আমি তো মনে হয় বেশি খেয়ে ফেলেছি, আপনি খেয়ে নিন। না, ওইগুলো আপনার জন্য, আর বেশি করেই এনেছি, রাতে খাবেন। এইগুলো কি? কিছু না, আপনি বসুন সোফায়, আমার ঘন্টাখানেক সময় দিন। আমি আর কি বলবো, বসলাম সোফায়, ভাবছি করছেটা কি ওইখানে। একটু পর খাবারের গ্রান আসছে,
আমি কিচেনে গিয়ে দেখি রান্না করছে। আমি কিচেনের মালামালের সব কিছুই প্যাকেট থেকে বের করা। ও একদিক দিয়ে ধুয়ে সাজিয়ে দিয়েছে, আরেক দিক দিয়ে রান্নাও হচ্ছে। আমি তো শুধু ভাবছি, ছোট্ট থেকে কি ওর মা ওকে এইসব করায় নাকি? তার কপালে যেন আছে, আমারটাই ছিল। আমি তো নিজ হাতেই হারিয়ে ফেললাম। সাথে সাথে নিজেকে বকা দিচ্ছি। আবার এইসব ভাবনা, মনটাকে বলছি ভালো হয়ে যা বলছি। আপনি তো আমার কিচেনের নকশা পাল্টে দিয়েছেন। মাহি পিছন ফিরে আমার দিকে তাকায় আর বলে, আপনি বিশ্রাম নিন। না না, আমার এখন অনেকটা ভালো লাগছে। আমি একটু দূরে একটা টুল নিয়ে বসলাম। কিসের রান্না এগুলো? আমি রান্নাগুলো ফ্রিজে রেখে যাব, সময় মতো খেয়ে নেবেন। ওভেনে হালকা গরম করলেই হবে। 3 দিন যাবে খাবার, এর বেশি নয়। ওই খাবারগুলোই দিচ্ছি, যা ভালো হবে শরীরের জন্য, আর টিকবেও কিছুদিন। আপনি তো খুব ভালো রান্না করেন। অন্য জায়গায় দেখি মেয়েরা পড়ালেখা করার সময় প্রায়ই কিচেনে পা রাখে না। আমার ছোট থেকেই রান্না করে খাওয়াতে ভালো লাগতো। ছোটবেলায় তো কতবার রান্নাঘরে নিচ থেকে কি রান্না করে ফেলতাম। আম্মুর থেকে অ্যাডভাইস নিতাম। পরে ভুলে গেলেও আম্মু বলতো ট্রাই করতে করতে হবে। তারপর এই এখন মোটামুটি ভালো রান্না করি। আম্মুর সামনে কিছুই না। আরে সত্যি, আপনি অনেক ভালো রান্না করেন। যে আপনার রান্না খাবে সে খুবই খুশি হবে। মাহি কিছু বলল না। আমার হঠাৎ মাথায় আসলো, আচ্ছা, আপনি আমার বাড়ি ছিলেন কিভাবে? আসলে সকালে ফাইল নিয়ে আপনার ক্যাবিনে যাই, কিন্তু আপনি নেই। পরে যখন ম্যানেজারকে জিজ্ঞেস করলাম, তখন বলল আপনার অবস্থা। আমি অনেকবার বলে ছুটি নিয়ে বাসায় যাই, আর অফিস থেকে আসার আগে আপনার অ্যাড্রেস নিয়ে আসি। জানতাম আপনি একা, না হলে হয়তো চিন্তার কিছুই ছিল না। এই যে কথাটা শুনে আমি নিজেই নিজের মনকে বলছি, কিছু বলবি না। মন যেন বলছে, তুই তো নিজেই চিন্তা শুরু করে দিয়েছিস। মনে তো শুধু কথাটাই ঘুরছে, আমার জন্য চিন্তা করে আরো কত কি। এরপর মাহি যখন কিচেন গোছালো, আমি তো পুরো অবাক। এটা কার কিচেন? সব পরিষ্কার করে এত সুন্দর করে রাখা। আমি কিচেনের দিকে তাকিয়ে আছি। মাহি রান্না শেষ করে আমার দিকে আসে। আমার তাকিয়ে থাকা দেখে জিজ্ঞেস করে, কি দেখছেন? এটা কার কিচেন? কেন খারাপ লাগছে আপনি বলুন, আমি পাল্টে দিচ্ছি। আরে না, মানে এত সুন্দর করে আছে যে কি বলবো। এতদিন এভাবে দেখে এখন গোছানো দেখে লাগছে অন্যের বাড়িতে ঢুকে গেছি। আমি আমার মতো করে রেখেছি। আপনি প্লিজ, যদি বদলানো লাগে তো পাল্টে নিবেন। আরে না না। এরপর মাহির দিকে তাকালাম। মনটা আবার বলছে, ইস, যদি বিয়েটা হতো। এখন এইখানে ওকে প্রতিদিন দেখতাম। একজন প্রকৃত গৃহিণী লাগছে। আমি নিজেকেই বলছি, এই মন চুপ কর, ও শুনে ফেললে সমস্যা হবে। এরপর মাহিম আমাকে সব বুঝিয়ে দিয়ে চলে যায়। আমি বিছানায় শুয়ে পড়ি। কতদিন পর এভাবে পেট ভরে খেলাম, অনেক ভালো ঘুম হবে। ঘুম থেকে উঠে দেখি রাত হয়ে গেছে। শরীরে জ্বর ছিল, বোঝাই যাচ্ছে না। এরপর কিছুক্ষণ শুয়েছিলাম। ফোনটা বাজতেই দেখি ছোট ভাইটা ফোন দিয়েছে। কিরে রোহাব, ভুলেই গেলি নাকি বউ পেয়ে? আরে না ভাইয়া, কালকে আসছি আমি আর আমার বউ। বাড়িতে বলেছি ঘুরতে যাব, বউ পাগল করে দিচ্ছে তোমার সাথে দেখা করবে। ও তাই, তাহলে তো ভালোই। আই তাহলে। এমনিতেও শরীর আজকে খারাপ ছিল, এখন ঠিক আছি। তো কালকেও না গেলে প্রবলেম হবে না। ভাইয়া, ডাক্তারের কাছে নিয়ে যাব। আরে আমি সম্পূর্ণ ঠিক। এরপর সকালে হাত মুখ ধুতেই দেখি ওরা হাজির। আমি ওদের রুমে এসে বসলাম। রোহাবের বইয়ের নাম রিয়া, বয়স বেশি নয়। আমাকে সালাম দেয়। কেমন আছো রিয়া? ভালো। আপনার নাকি শরীর খারাপ ছিল? এখন সম্পূর্ণ ঠিক আছি। এরপর বসে পড়ি আমিও। তোরা নাস্তা করেছিস? ভাইয়া আর বলো না, সকালের খেতে দিলে তো টেনে নিয়ে এসেছে। আমি হারছি, কারণ মা বাবার রাগের মাথায় 2টা বাচ্চাকে বিয়ে দিয়ে দিল। রোহাব খুব আদরে বড়, তাই ছোটদের মতো এখনো। আর রিয়া তো এমনিতেই ছোট।
আমি তো আপনার সাথে দেখা করার কথা বলছি, আর এই ভিতুটা নিয়েও আসে না। ভাইয়া কিভাবে আনবো বলো? মা জানলে আমাকে আস্ত রাখবে না। আমি এদের কাণ্ড দেখে হাসছি। যাক, ওরা ভালো আছে, এটাই বড় কথা। রিয়া, তোমার কোনো দরকার হলে আমাকে ফোন দিও, আমি হেল্প করব। আচ্ছা। আমি রুহাবের সাথে কথা বলছি আর রিয়া ঘুরতে ঘর দেখছে। কিচেনে গিয়ে আবার দৌড়ে আসে। ভাইয়া, আপনার বাড়িতে কাজের বুয়া আছে? হ্যাঁ, শুধু ধোয়ার জন্য। কিচেনে কি তাহলে আপনি সাজিয়েছেন? খুব সুন্দর লাগছে। আমি হেসে বললাম না। এরপর ওদের বসিয়ে মাহির খাবারগুলো সুন্দর করে গরম করে দেই। ওরা খাবার দেখে জিজ্ঞেস করে, ভাইয়া তুই কি রান্না করেছিস নাকি? না, খেয়ে দেখ। ওরা খেয়ে তো আমার দিকে তাকিয়ে আছে। ভাইয়া কিছু লুকাচ্ছিস? হ্যাঁ ভাইয়া, আমরা বুঝতে পারছি। কি বুঝতে পারছিস? আপনি আমাদের না বলে নতুন গার্লফ্রেন্ড বানিয়েছেন। সেই কিচেন সাজিয়েছে আর রান্নাও করেছে। মন এই কথা শুনে বলছে, এই দেখ, তোর ভাইয়া আর তোর বউ এসে এইসবের মানে আমি এই চুপ চুপ। মনটাকে মাঝে মাঝে পিটাতে মন চায়। আরে না না, সে এক কলিগ, আমার অফিসে কাজ করে। ভালোই ভাইয়া, এমন একজনকে পেয়েছিস, বাড়িও সাজাবে, অফিসের কাজও দেখবে। আরে সত্যি অমন কিছু না, এমনি শরীর খারাপ লাগছিল বলে। ভাইয়া দেখছেন কতটা কেয়ার করে। হ্যাঁ ভাইয়া, বুড়ো হয়ে যাবে, জলদি বিয়েটা করে ফেলো। চুপ কর বাদরগুলো। এরপর ওদের খাইয়ে মাহির কথা বলি এবং এই যে এখন কিভাবে ওর সাথে কথা হয় তাও বলি। রিয়া অনেকক্ষণ চুপ থেকে বলে, ভাইয়া একটা কথা জিজ্ঞেস করি? হ্যাঁ করো। ভাইয়া আপনি কি তাকে পছন্দ করেন? মানে বুঝেন তো কি বলতেছি? আমি এই প্রশ্নটা কখনো নিজেকে করিনি। আসলে কি পছন্দ করি? কারণ ওর প্রতি সেই যখন ছবিটা দেখেছিলাম তখন থেকে একটা অন্যরকম ভালো লাগা কাজ করে। আমি কি বলবো রিয়াকে? ভাইয়া বলেন, দেখেন যদি করেন তো আমরাই হেল্প করব আপনাকে। আরে না না। এরপর ওদের সাথে কথা বলে বিকেলে বাড়িতে গেল। রাতে ভাইয়া ফোনটা দিল। কিরে, এখন কল দিলি? ভাইয়া আম্মু জানি কিভাবে বুঝে গেছে। কিভাবে বুঝলি? বাড়িতে যেতেই আম্মু জিজ্ঞাসা করেন কই গেছিলি? ঘুরতে। পরে যখন রুমে যাব। কেমন আছে ও? কে মা? যার বাড়ি থেকে আসলি? ভাইয়া তখন বুঝলাম আম্মু জানে। মা তো তাই জানে। ভাইয়া বাসায় আসলে হয় না, বাবা মা খুব চিন্তা করে তোমায় নিয়ে, হয়তো বলে না। তোর কি মনে হয় আমি ইচ্ছে করে আছি? তুই বল, আমার ভুল কি ছিল? ভাইয়া কিন্তু তাই বলে। শোন, এইসব নিয়ে ভাবিস না। এরপর কিছুক্ষণ কথা বলে রেখে দিলাম। ভাবছি বাবা মা এমন না করলেও হয়তো এখন সত্যি সব ঠিক থাকতো। আমার সাথে মাহির বিয়েটাও সুন্দর করেই হয়ে যেত। থাক, সেইটা না ভাবি, কারণ যা কখনো হয়নি তা নিয়ে আর ভেবে লাভ কি? বদলাবে না কিছুই। ভাবতে ভাবতে চোখের পাতা লেগে যায়। সকালে রেডি হয়ে অফিসে যাই। অনেক কাজ ফেলে রেখে বাড়িতে আসি। অফিসে যেতেই সবাই এসে আমাকে জিজ্ঞেস করছে আমার অবস্থা। সবার ভিড়ে একজন শুধু দূরে বসে আছে, সে হলো মাহি। আমি সবার সাথে কথা বলে রুমে যাই। ফাইলগুলো নিয়ে কাজে মন দেই। প্রায় 2 ঘন্টা পর মাহি আসে, কিন্তু কেমন আছি জিজ্ঞেস না করে অফিসের কাজ নিয়েই কথা বলছে। পরে যাওয়ার সময় একটু থেকে, স্যার জ্বর কমেছে? হ্যাঁ, আর আপনার খাবারগুলো আমার ছোট ভাই আর ওর বউ এর খুব ভালো লেগেছে। ওরা আপনাকে ধন্যবাদ দিতে বলেছে। হুম। বলে চলে যায়। মাহি যদিও কিছু বলেনি, কিন্তু মুখ দেখে বোঝাই যাচ্ছে ও খুশি হয়েছে। আমিও কেন জানি আজকে মহা খুশি। শুধু শুধু হাসি পাচ্ছে। মাহি 2 বার এসেছে ফাইল নিয়ে, আর আমি 2 বারই বিনা কারণে হাসছিলাম একটু পর পর। আসলে আমি তো পুরোটার সময় হাসছিলাম বিনা কারণে। নিজেকে বেকুব লাগছে। নিজেই নিজেকে বলছি, আরে হাসছিস কেন? কিন্তু শুধু হাসি পাচ্ছে। কারণ আছে নাকি এমনি তাও নিজেই জানি না। নিজের হাসির কারণ নিজেই জানি না, ভাবতেই আরো বেশি হাসি পায়। প্রথম 2 বার মাহি কিছুই বলেনি,
এবং এই 2 বার সে আসে দুপুরের আগে, এরপর একদম বিকেলে আসে, বিকেলেও সে একই অবস্থা। এইবার মাহি যাওয়ার সময় ফিরে আসে। স্যার আমি কি কোনো ভুল করেছি? আমি কথাটা শুনে পোড়া চুপ। আমি ভাবছি আবার কি হলো, হাসি পোড়া গেল ওর কথা শুনে। না তো। তাহলে আমি আসলেই হাসছেন? আমি কি কোনো ভুল করেছি, নাকি আমাকে আজকে খারাপ লাগছে দেখতে? আরে না না, আপনাকে সব সময়ের মতোই অনেক সুন্দর লাগছে। আপনি অনেক সুন্দর, আপনাকে দেখে কখনোই খারাপ লাগে না যে হাসতে হবে। আপনার জন্য না, আসলে কেন জানি হাসছি তা নিজেও জানি না। আজকে নিজের মাঝেই অনেক ভালো লাগছে, কারণ ছাড়া। সকাল থেকেই বিনা কারণে এমন হচ্ছে। আমি দেখলাম মাই একটু হাসি দিচ্ছে, আবার থামাচ্ছে, যেন ওর হাসি থামাতে চাইছে। খুশি হলো কেন কিছুই বুঝলাম না। ও তারপর চলে যায়। আমি বসে ফাইলের দিকে তাকাতেই মনে হলো, আমি কি বললাম? ওকে অসুন্দর বলতে গিয়ে একটু বেশি প্রশংসা করে ফেললাম। ও নো, আমি কি বললাম? আর এইগুলো অন্য কলিগকে বললেও হতো, ওকেই এভাবে প্রশংসা করতে হলো। কি ভাববে এখনো? কিন্তু মাইন্ড করিনি, হাসি দেখেই বুঝেছি। কিন্তু তারপরেও এইভাবে আসলে কিভাবে কথাগুলো, তাও আবার বিনা সংকোচে। এসব ভেবে আবার হেসে দিলাম। আজকের দিনটা বিনা কারণেই ভালো যাচ্ছে। যাক, এমন হলেও ভালোই হয়। আবার আজকে আমাদের লাস্ট প্রজেক্ট সাবমিটের দিন, আজকে রাতেই দিয়ে দিব। তাই আবার কাজের দিকে মন দিলাম। রাতে প্রজেক্ট সাবমিট করেই বাসায় আসলাম। এই প্রজেক্টের জন্য কোম্পানি আরেকটা ধাপ উপরে উঠল। কত যে খুশি তা আমি বলে বোঝাতে পারবো না। এইবার স্যালারির সাথে সবাইকে ছোট্ট করে একটা বোনাস দেওয়া হবে। মাহি যদিও কন্ট্রাক্ট সাইন করে এসেছে, সে চাইলে এই টাইম পর চলে যেতে পারবে, কিন্তু অফিসের ম্যানেজার এবং অন্যদের কথা শুনে বুঝলাম সবাই চায় সে যেন এইখানে পার্মানেন্ট হয়ে যায়, কারণ খুব মেহনতি একজন মানুষ। এরপর আসে স্যালারির দিন। স্যালারির সাথে যখন সবাই একটা ছোট্ট বোনাস পায়, তখন সবাই মহা খুশি, কিন্তু মাহি কিছুই পেল না। সে ভাবছে হয়তো ভালো করেনি, মন খারাপ ছিল। ওর কন্ট্রাক্টে ছিল যে 5 মাস পড়বে, কিন্তু স্যালারির মতো টাকা 5 মাসেরটা মাসে পেয়ে যাবে। মাহি বসেছিল চুপচাপ ওর ডেস্কে। ম্যানেজার এরপর ওকে আমার ডেস্কে ডেকে দেয়। আসতে পারি স্যার? দেখলাম মুখটা শুকনা হয়ে আছে, হয়তো ভাবছে ভালো করেনি, তাই হয়তো পাইনি। আপনাকে এমন লাগছে কেন? মনে হচ্ছে মন খারাপ? কিছু না স্যার। স্যার একটা প্রশ্ন করি? হ্যাঁ করেন। আমি কি কাজে কোনো ভুল করেছি? আপনাকে কি কেউ কিছু বলেছে? কেউ কি বলবে স্যার? তার মানে ভুল করেছি? হ্যাঁ, এই যে খামটা নিয়ে যান, আপনার ভুলের জন্য এটা দেওয়া। কথাটা বলেই আমি আমার ফাইলের দিকে তাকাই। ওকে দিয়ে চেয়ে দেখি ফাইলটার দিকে এমনভাবে যেন তাকিয়ে আছে। ও খামটা নিয়ে বাইরে গিয়ে খুলেই দৌড়ে চলে আসে। ওর মুখে হাসির ছাপ। আপনি না বললেন যে ভুল করেছি? আমি তো ভেবেছিলাম কন্ট্রাক্ট ভেঙে আমাকে তাড়িয়ে দিবেন। আপনি যা ভাবছেন এমন কিছুই নাই। আপনার কাজের উপর খুশি হয়ে সবাই আপনাকে পার্মানেন্ট করার সাজেশন দিয়েছে। তাই হ্যাঁ, কন্ট্রাক্ট বাদ দিয়ে এখন থেকে আপনি এই কোম্পানির একজন পার্মানেন্ট সদস্য। এখন যেমন কাজ করেন, আশা করি সব সময় এভাবেই করবেন। মাহি এরপর দেখলাম খুব খুশি হয়ে লেটারটার দিকে তাকিয়ে আছে। মাহি পিছন ফিরে চলে যাবে, আমি তখন ওকে দেই, শুনুন। মাহি ফিরে তাকালো। আজকে তো সবার হাফ ডে, আপনি কি করছেন? বাসায় চলে যাব। না মানে ওই দিনের সাহায্যের জন্য ধন্যবাদ বলিনি ঠিক মতো। আমার সাথে কফি খেতে যাবেন? মাহি হয়তো এটা আশাই করেনি। ও কি বলবে ভাবছে। কিন্তু ট্রিট আমি দেব। ধন্যবাদ আমি দিব, বাট ট্রিট আপনি দিবেন। বলা যায়। আচ্ছা ঠিক আছে। এরপর অফিস শেষে আমি অফিসের বাহির থেকে মাহিকে গাড়িতে করে একটা ভালো জায়গায় গেলাম। সেখানে গিয়ে আমি এক কাপ কফি নিলাম। মাহি অন্য কিছু নিল কফির সাথে, আমাকে বলছিল নিতে। আপনি কি 3 বেলাই কফি খান? না মানে ওই দিনও দেখলাম
আজকেও এমনি অভ্যাস। অন্য কিছু নিন। না, ক্ষুধা নেই। ওকে আজকে দেখে বোঝাই যাচ্ছে না আমার সাথে ওর এমন একটা পাস্ট আছে। হয়তো খুশির জন্য ভুলেই গিয়েছে, বা ওইসব সত্যি মন থেকে ভুলে গেছে। এরপর কিছুক্ষণ চুপচাপ আমি নিজেকেই বলছি, নিয়ে তো এলি, এখন বেকুবের মতো চুপ করে বসে আছিস? বোরিং একটা তুই। নিজেই নিজেকে বলছি। মাহি কিছুক্ষণ পর কেন জানি একটু সিরিয়াস হয়ে কথা বলল। আচ্ছা, একটা প্রশ্ন করি। কিছুদিন হলো জিজ্ঞেস করব, কিন্তু আপনার ব্যক্তিগত, তাই করিনি। করুন। যদি বলতে হয় আমি নিজে বলে দিব, বলা যাবে না। আপনি বাড়ি কেন ছাড়লেন? মানে ওই জিনিসগুলো হওয়ার কিছুদিন পরে গিয়েছেন? আমাকে এমন একটা সময় বলেছিলেন। আমি একটু মুচকি হাসলাম। দেখুন, যদি না বলার হয়। আরে না, বলা যাবে। আসলে বাবা মা জোর করেছিলেন, তাদের কথা মতো চলতাম, না হলে তারা ভুলেই যাবেন আমি তাদের সন্তান। তাই আমি লেট না করে বাড়ি ছেড়ে দেই। মাহি দেখলাম মাথা নিচু করে বসে আছে। আরে, আপনি এমন করছেন কেন? এখানে আপনার কোনো ভুল নেই। না, সত্যি বলতে আমারই ভুল। কিভাবে আমার ভুল নয়? আমার জন্য আপনাদের ঝগড়ার পর এমন হয়। না, মোটেও না। যা হয়েছে ভালোই হয়েছে, কিন্তু এইখানে আপনার কোনো দোষ নেই। বরং আমাদের জন্য আপনাদের সম্মানের এত দাগ পড়ে। মাহি এ নিয়ে কিছুই বলেনি। সত্যি বলতে আমি কখনো আপনাকে দোষ দেইনি। যাক, শুনে ভালো লাগলো। কিছুক্ষণ পর আমার একটা কথা মনে হলো। মাহি একবার একটা কারণ বলেছিল যার জন্য সে আমার সামনে অপরাধী মনে করে নিজেকে। আমি একটা প্রশ্ন করি। আপনি বলেছিলেন আপনি অপরাধী মনে করেন নিজেকে আমার সামনে, কেন? আপনি তো কোনো ভুল করেননি। মাহি আমার দিকে তাকিয়ে আছে, চোখ জলে টুইটুম্পুর। আসলে এইটার উত্তর আমি অলরেডি দিয়ে দিয়েছি। কখন? আসলে যখন আপনারা চলে যান তখন আমি বুঝতে পারি যে একজন ভালো মানুষের সাথে এইগুলো হলো। বাবা আমাকে বলেছিলেন সে ভুল করে ফেলেছেন, কারণ আপনি এমন। বাবা জানলে তার সব দিয়ে হলেও নাকি বিয়েটা দিতেন, কারণ এমন মানুষ নাকি হারাতে নেই। আমি নাকি একজন খুবই ভালো মানুষ হারিয়েছি। কথাগুলো শুনে আমার খুব লজ্জা লাগছিল, কেন জানি। তাই নিজেকে দোষী লাগে। আপনার সামনে যে আপনার বিয়েটা ভাঙলো আমার জন্যই। আপনি এর থেকে অনেক ভালো প্রাপ্য। এরপর দুজন অনেকক্ষণ চুপ করেছিলাম, কারণ কথাগুলো এতটাই গভীর ছিল যা হয়তো যাদের সাথে হয়েছে তারা বাদে কেউই বুঝবে না। আমি কিছুক্ষণ পর বলি, বাদ দিন, যা হবার হয়েছে। এখন এসব নিয়ে ভেবে লাভ নেই। এরপর খাবার শেষে চলে আসি দুইজন বাসায়। আজকের দিনটা একটু অন্যরকম গেল। কিছু কথা না বলা হলেও আজকে বলা হয়ে গেল। বাড়িতে আসতেই ভাইটার কল। কিরে রোহাব, কি অবস্থা? ভাইয়া তুমি আইসা পড়ো প্লিজ, মা বাবা খুব কষ্টে আছেন। আমিও আসতে চাই, কিন্তু এখন এখানেই থাকবো। আর বাবা মা আমাকে ফিরিয়ে নিতে চান না। তারা যেভাবে চান সেভাবে আমি পারবো না আসতে। এরপর ফোন রেখে দিলাম। বাড়িতে ঢুকে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে টিভির সামনে বসলাম। এরপর রাতে কিছু খেয়ে ঘুমিয়ে যাই। সকালে অফিসে গিয়ে বসে আছি, এমন সময় একটা অপরিচিত নাম্বার থেকে কল আসে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আপনার অফিসে গতকাল জয়েনিং লেটার পেল। নাম মাহি, আমি ওর বাবা। আমি শুনেই দাঁড়িয়ে যাই। সে আমাকে কল দিল, কিন্তু মনে হচ্ছে না আমাকে চিনেছেন, কারণ স্যার বলেছেন। তার মানে কি মাহি বলেনি? আরে, আমাকে স্যার বলবেন না, আমি ছোট আপনার থেকে। আসলে গতকাল মাহির দিকে দেখে আমি ওর মাকে বলেছিলাম যে আপনাকে নিয়ে আসতে আজকে বাড়িতে লাঞ্চে, কিন্তু মাহি না করেছে যে আপনি আসবেন না। কিন্তু আমরা চাই প্লিজ আজকে আসুন, আমাদের কথাটা রাখুন। এখন আমি পড়েছি মুশকিলে। কি বলি, না করব নাকি হ্যাঁ বলবো? জানি আপনি ব্যস্ত মানুষ, প্লিজ আসুন। বারবার বলছিল,
তাই আমি আর না করিনি। ফোন রাখার পর আমার তো ঘামার মতো অবস্থা। কি করি এখন? হ্যাঁ বলেছি, কি যে করি। আমি ম্যানেজারকে বলি যে মাহিকে ডাকিয়ে দিতে, আর আজকে দুপুরে মাহির ছুটি দিয়ে দিতে। পরে মাহি রুমে আসলে, ইয়ে মানে আপনি বাড়িতে বলেননি আমি অফিসের বস? মাহি আমার দিকে বড় বড় চোখ করে তাকিয়ে আছে। না মানে আপনার বাবা ফোন করেছিলেন, দুপুরে যেতে বলেছেন। আমি আর না করতে পারিনি। এতবার বলার পর আসলে বাড়িতে বলার সাহস পাইনি, কিন্তু যাবেন? আপনার খারাপ লাগবে না? লাগবে না, বাট কেন জানি ভয় করছে। মাহি কি বলবে? আমি হ্যাঁ করেছি শুনেই সে তো এরপর দুপুরে আমি আমার গাড়ি দিয়ে আর মাহি ওর গাড়ি দিয়ে মাহির বাড়ি যাই। গাড়ি থেকে নেমে বাড়ির দিকে তাকালাম। আজকে দ্বিতীয়বার বাড়ির ভিতরে যাব। প্রথমবার ছিলাম বর, আজকে বস। কি আমার কিসমত। এরপর আমি আর মাহি দাঁড়িয়ে আছি একসাথে দরজার সামনে। মাহি কলিং বেল চাপ দিল। মাহির বাবা বের হয়ে আমাকে দেখে তো হয়ে দাঁড়িয়ে আছেন, কারণ আমি হয়তো সেই শেষ ব্যক্তিটাও নয় যাকে সে এইখানে দেখবেন বলে আশা করেছিলেন। তুমি? আমার অফিসের বস। মাহির বাবাও চুপ, কি বলবেন সেও জানেন না। কিছুক্ষণ পর মাহির বাবা আমাকে ভিতরে নিয়ে যান। ভালো আছো? জি আঙ্কেল। মাহি, তুই বললেই পারতি। আসলে আঙ্কেল, মাহিকে আমার কোম্পানিতে দেখে আমিও অবাক ছিলাম। এরপর তাকে সব কিছু আমি বলি, কিভাবে আমাদের দেখা, মাহি যে চলে আসতো তাও বলি। এরপর মাহি কিভাবে থেকে গেল, কিভাবে ওর কাজের গতির জন্য সবাই খুশি তাও বলি। মাহির বাবা সব বোঝেন, কিন্তু আসলে এই পরিস্থিতিটা খুবই অদ্ভুত। কিভাবে এটাকে বর্ণনা করা হবে তা আমার জানা নেই। এরপর মাহি যায় আন্টিকে হেল্প করতে। তো বাবা বিয়ে করেছো? না আঙ্কেল, তারপর আর ভাবাই হয়নি বিয়ের কথা। একটা কথা, কিছুদিন আগে মাহি ওর বসের জন্য খাবার নিয়ে গেল। তার শরীর খারাপ বলে সে নাকি একা বাসায় থাকে, কিন্তু জানতাম না তুমি। কিন্তু তুমি একা থাকো কেন? আসলে বাড়ি ছেড়ে এখন একাই থাকি, ওই কারণগুলোর জন্যই। আমাদের জন্য তুমি এখনো কষ্টে আছো, আমাদেরকে মাফ করে দিও। আরে কি বলেন? আসলে তোমার মতো ছেলেই হয় না। আঙ্কেল, যা হয়েছে তা বাদ দিন, ওইটা ভেবে কি লাভ? হ্যাঁ, কিন্তু তোমার কখনো কোনো কিছু নিয়ে সাহায্য লাগলে বলবে। যখনই বাড়ির খাবারের দরকার হবে চলে আসবে। জি। এরপর সবাই মিলে খাওয়া শুরু করি। আন্টির রান্না খেয়ে বুঝলাম মাহির রান্নার হাত ওর মার থেকে পেয়েছে। খুব ভালো রান্না করেন আন্টি। আন্টি, খুব ভালো রান্না হয়েছে। এরপর মাহি আমি বাহিরে আসলো। এমন সময়, আপনি বাড়ি যাবেন নাকি অফিসে? অফিসে। তাহলে আমিও চলি। না না, ছুটি দিয়েছি, থেকে যান। এরপর আমি গাড়ি করে অফিসে এসে আবার কাজ শুরু করি, কিন্তু কাজে একটুও মন বসছে না। শুধু ঘুরতে কি হলো এইগুলো হয়তো কারো জীবনে হয় না। কি অদ্ভুত কাহিনী। মেয়ের বাবা মা আমার উপর রাগ নয়, যদিও এটা ভালো। এরপর নিজেকে অনেক বোঝাই যে কাজের দিকেই মন দেওয়া উচিত, এভাবে হবে না। কাজে মন বসছে না, তাই আমিও বাসায় চলে যাই। বাসায় গিয়ে ফ্রেশ হয়ে শুয়ে পড়ি, কিন্তু মাথায় ওকে নিয়েই চিন্তা ঘুরছিল। এই প্রথম আমি নিজেকে না থামিয়ে ভাবছি, যদি এই যৌতুকের সমস্যাটা না হতো তাহলে আজকে আমি আমার জীবন চলার জন্য একজন ভালো মানুষ পেয়ে যেতাম। আবার চিন্তা হয়, ভালো হলো বিয়েটা ভেঙে গেছে, কারণ তাহলে হয়তো ওর বাবা মা আর ও আমাকে কখনো ভালো মানুষ হিসেবে সেই সর্বোচ্চ জায়গাটা দিতেই পারতো না। কিন্তু আমি যে চাই ও সব সময় আমার পাশে থাকুক, আবার ফিরে আসুক। কথাটা হঠাৎই বললাম নিজেকে, তাই নিজেকে আবার বকা দিচ্ছি। এইসব কেন ভাবছিস যা কখনো সম্ভব নয়। মন বলছে ও তো তোর মতোই বিয়ে করেনি, আর হয়তো তোকে পছন্দ করে, না হলে তো
এত কিছুর পর কেন এখন ঠিক হলো? আবার কেন দেখা হলো? কেন তোদের সম্পর্ক ঠিক হলো? আমি নিজেকে বোঝানোর চেষ্টা করছি যে এইগুলো জাস্ট কনসিডেন্স, এমনি হচ্ছে। মন বলছে সবকিছু কনসিডেন্স হয় না। আমি শোয়া থেকে উঠে বসি, এই ভেবে নিজের সাথেই কথা বলছি। আমার ভিতরটা কেঁপে ওঠে যখনই ওকে নিয়ে ভাবি, তাহলে কি সত্যি ভালোবাসি নাকি ভুল? এরপর শুয়ে পড়ি আর ভাবতে থাকি, যা হয় তবে তা পরে দেখা যাবে। এরপর সব কিছু নিয়ে ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ি, কিন্তু ঘুম থেকে উঠে পড়ি স্বপ্ন দেখে। উঠে হাসছি যে আমার মাথায় এইসব এমনভাবে ঢুকে গেছে যে তা এখন স্বপ্ন হয়ে আসছে। স্বপ্নটা ছিল প্রথমে বাবা মা আমাকে কাছে এসে আমাকে ফিরিয়ে নেন, আর তারাই আমার সাথে মাহির বিয়ে দেন। আর বিয়ের সময়টা ঘুম ভেঙে যায়। এরপর উঠে 1 কাপ কফি বানাই। এরপর বারান্দায় গিয়ে দাঁড়িয়ে আছি। খুব ইচ্ছে হচ্ছে ওর সাথে কথা বলবো, কিন্তু তা পারছি না। এরপর এভাবেই 3 দিন কেটে যায়। অফিসে বসেছিলাম, বিকেলে ছোট ভাইটার কল আসে। আমি ধরতেই, ভাইয়া আম্মু আব্বু কথা বলবেন। হুম, কেমন আছিস? ভালো। বাড়ি ফিরবি কবে? আর ফিরবো না, নতুন বাড়ি নিয়েছি, খুব ভালো লাগে আমার। হ্যাঁ, তা তো লাগবেই। ভালো তো আমাদেরও লাগে না। আমরা কি ভুল করেছি তোর ভালো চেয়েছিলাম তুই একটু বেশি ভালো থাকবি। মা অন্যের ভালো থাকা কেড়ে নিয়ে আমি কখনো সুখী হতে পারবো না। এরপর ফোনটা রেখে দিলাম। আম্মুর কণ্ঠ শুনে খুব বেশি তাদের কথা আরো মনে পড়ছে। আমি ডেস্কে হাতের উপর মুখ লুকিয়ে রাখি। আমার খেয়ালই নেই আমি অফিসে। হঠাৎ মাহি আসে। স্যার। আমি তাকিয়ে দেখি ও দাঁড়িয়ে আছে। হ্যাঁ, বসুন। সরি স্যার, আপনি শুনছিলেন না, তাই আমি ভেতরে আসি। না, কিছু না, এমনি। মানে কিছু হয়েছে? খুব মনমরা লাগছে। আসলে মা কল দিয়েছিলেন, বলেছেন বাড়ি ফিরে যেতাম, খুব মনে পড়ছিল তাদের। হুম। এরপর মাহি চলে যাচ্ছে, গিয়ে আবার ফিরে আসে। আপনি ফ্রি আছেন? হ্যাঁ। আমার 1 ঘন্টা পর কাজ শেষ, তখন আমি বাসায় চলে যাব। কিন্তু যাবেন কোথাও? ভালো লাগবে আপনার? হ্যাঁ, ঠিক আছে। দেখলাম মাহি তাকিয়ে আছে, হয়তো একবারেই মেনে গেলাম তাই। এরপর অফিস শেষে আবার একটা ক্যাফেতে বসলাম। তো বিয়ে করছেন না কেন? আমার মনটা এসে বলছে তোমাকে পাচ্ছি না বলে, কিন্তু মুখে বলি বিয়েটা করছি না কারণ ইচ্ছেটাই নেই এখন আর। কিন্তু আপনি করেননি কেন? আমার কি, বাবা মা তো বলে, কিন্তু আগে কিছু হই ঠিক মতো, আগে কামাই করার টাকা ভালো মতো খরচ করি, এরপর। এরপর কিছুক্ষণ সময় কথা বলে ফিরে আসি দুইজন বাসায়। সবকিছু স্বাভাবিক হচ্ছিল। 1 মাস কিভাবে চলে যায় নিজেও জানি না। এর মাঝে আম্মুর সাথেই কথা হয়, ফোন দিলে কথা হয়, এরপর শেষ। আমারও ইচ্ছে করে ফিরে যাব, কিন্তু তারা এখনো বলেন না যে আমি যেভাবে চাই সেভাবে হবে। যতদিন না এই কথাটা বলবেন আমি যাব না। আর অন্যদিকে আমি মাহির প্রতি আরো বেশি দুর্বল হয়ে যাচ্ছি। অফিসের ওর কথা ভাবছি। ওই দিন তো গিয়েছিলাম পুরো ফেসে, ফাইল নিয়ে বসে আছি। একটু পর মাহির কাছে যাবে এটা। আমি ওর কথা ভাবতে ভাবতে সেই ফাইলের উপর ওর নাম কয়েকবার লিখে ফেলি। একটু পর যখন দেখি তখন আমি পুরো ভয়ে শেষ। আমি তো ভয়ে পুরো শেষ। আমি কেটে দেই, কিন্তু তাও বোঝা যায়। এরপর তা এমনভাবে ছিঁড়ে ফেলে দেই, মাহি আসলে ওকে বলি যে প্রিন্টিং সমস্যা আছে, আরেকবার কম্পিউটার থেকে প্রিন্ট করে দিতে বললাম। সে নর্মালি কাগজটা নিয়ে চলে গেল। আমি তো ভাবছি যে বেঁচে গেলাম, না হলে কি যে হতো। মাঝে মাঝে এমন মাহির সাথে কফি খেতে যাই, খুব ভালো বন্ধু হয়ে গেছি। কিন্তু এখনো আপনি করেই কথা বলি একজন অন্যজনকে। কিছুদিন পর হঠাৎ মাহির বাবা কল দেন, তখন নিজের ক্যাবিনে ছিলাম। হ্যালো আঙ্কেল। কেমন আছো? ভালো আঙ্কেল, আপনি? ভালো। তোমাকে কিছু কথা বলার ছিল। জি বলেন। আসলে
কথাগুলো সামনাসামনি বলতে হবে। তুমি কি দুপুরে আসতে পারবে? আর মাহিকে বইলো না, একাই আসবে। ঠিক আছে। এরপর ফোন রেখে ভাবছি যে এমন কি বলবেন যে একা যেতে বললেন। কিছু হয়েছে হয়তো। আচ্ছা, গেলেই বোঝা যাবে। এরপর দুপুর পর্যন্ত কাজ করে চলে যাই মাহির বাসায়। বাড়িতে যেতেই মাহির বাবা আমাকে নিয়ে বসান। এরপর দেখলাম আন্টি আর আঙ্কেল কি যেন বলতে চাইছেন, কিন্তু বলতে পারছেন না। আঙ্কেল, আপনি কি যেন বলবেন? আসলে কিভাবে বলি আমি বুঝতেছি না। আঙ্কেল, আপনি বলুন, সমস্যা নেই, একটুও ভাববেন না। আসলে আমি মাহির বিয়ে নিয়ে ভাবছিলাম। কথাটা শুনে আমার বুকটা চাপ দিয়ে উঠল। হয়তো ছেলে ঠিক। আঙ্কেল, সে তো ভালো কথা, কিন্তু সমস্যা কোথায়? মাহির রাজি নয় নাকি? আসলে তা না, ছেলে কেউ বলিনি, আমার মেয়েকেও। তাহলে? আঙ্কেল একবার আন্টির দিকে তাকালাম। আন্টি হ্যাঁ সূচক বললেন মাথা দিয়ে। আসলে আমরা তোমাদের বিয়ে নিয়ে আবার ভাবছিলাম, কিন্তু তোমাকে বা মাইকে বলার সাহসটুকু পাচ্ছিলাম না। ভাবলাম তোমার মত আগে জানি। ভেতরটা বারবার বলছিল হ্যাঁ বলে দে, কিন্তু এইখানে হ্যাঁ বললেই তো হলো না। অনেক কথা আছে যা আগে জানতে হবে। তাহলে মাহিকে আমাকে আবার সেইভাবে দেখতে পারবে? আমি জানি আমাদের জন্য তুমি এখন তোমার বাবা মার সাথে থাকো না। তুমি চাইলে আমরা গিয়ে তার কাছে ক্ষমা চাইবো। না না আঙ্কেল, কিন্তু এই বিষয় নিয়ে ভাবার জন্য আমার সময় চাই। ঠিক আছে। এরপর আমি বাড়ি চলে আসি। বাড়ি এসে ভাবতে থাকি কি করা উচিত, কিন্তু কিছুই বুঝতেছি না। 2 দিন ভাবার পরও মাথায় কিছুই আসছে না। রাতে বসে বসে ভাবছিলাম, তখন মা ফোন দেয়। আমি হ্যালো বলতেই মা কান্না করে বলেন যে বাবা, তুই যেভাবে চাইছিস সেভাবেই হবে। আমরা তোকে থামাবো না, তুই আমাদের মাফ করে দে। পাশ থেকে বাবা বলছে, ওকে বলো এই বয়সে কখন চলে যাই ঠিক নেই, এমন যেন না করে। মা, আর বলো না। এবার আমিও কান্না করে দিব, কিন্তু আমি কিছুদিন পর আসব। কিন্তু কেন? বলবো মা, কিছুদিন পর। এরপর আমি ঠিক করলাম এটা শুভ লক্ষণ, এইবার হ্যাঁ করাই যাই। আমি আঙ্কেলকে ফোন দিয়ে বলি যে হ্যাঁ আমি রাজি। আলহামদুলিল্লাহ, এখন তাহলে মায়ের সাথে কথা বলি। না আঙ্কেল, আমি কথা বলবো। আমি নিজেই দেখতে চাই ও রাজি কিনা। ঠিক আছে। এরপর আমি আমার লাফানোর অবস্থা, কারণ এত ভালো আমার শেষ কবে লাগছিল তা আমি নিজেও জানি না। আমি নিজের মনকে বলছি যে তুই জিতে গেলি। সেই দিন রাতে ঘুম আসলোই না। পরের দিন খুব ভয় ভয় নিয়ে অফিসে যাচ্ছি। আজই বলবো, কিন্তু কিভাবে তা ঠিক করতে পারছি না। আবার ভয়, যদিও না করে দেয়। এরপর অনেকক্ষণ ভেবে আমি মাহিকে ডাক দেওয়াই। মাহি অফিসে আসতে আমি ওকে বসতে বলি, কিন্তু ওকে দেখে আমার সব গুলিয়ে যাচ্ছে। স্যার কিছু বলবেন? ও না, কাজটা শেষ, দরকার হলে ডাকবো। মাহি কি বলবে চলে গেল। আমি ভাবছি এইটা কি করলাম, মাহি কি ভাববে, কিন্তু কি করব, কিছুই আসছিল না। এরপর আবার নিজেকে ঠিক করে 1 ঘন্টা পর আবার ডাকাই। মাহি রুমে আসতেই আমি ওকে বসতে বলি, কিন্তু আবার চুপচাপ বসে আছি। আমার মন আমাকে বারবার বলছে বলে দে। অনেকটা সময় ধরে মনের মধ্যে কথাগুলো রেখে দিয়েছিস। মাহি আমার দিকে তাকিয়ে আছে, আমি ওর দিকে তাকাই, আবার নিচের দিকে তাকিয়ে থাকি। কিছু হয়েছে? কোনো সমস্যায় আছেন? আমি মনে মনে ভাবছি, বলতে পারছি না, এইটাই তো সমস্যা। ভালো আছেন? হ্যাঁ, কিন্তু এইটা বলার জন্য? না মানে, আমি তো পুরো ঘেমে শেষ। এসির রুমে বসেও ঘামছি। আপনার কি শরীর খারাপ? না। আচ্ছা, আপনি কাজ করুন, দরকার হলে ডাক দিব। মাহি উঠে চলে যাচ্ছে। আমি ওকে পিছন থেকে ডাক দেই, শুনুন। মাহি পিছন ফিরে তাকাতেই, আজকে আমাকে একটু সময় দিবেন, কিছু কথা ছিল। মাহি আমার দিকে তাকিয়ে থেকে, এইটার জন্যই? হ্যাঁ। মাহি হালকা হাসি দিয়ে বলল, বললেই পারেন, এইটার জন্য এমন করার কি আছে?
এরপর চলে যায়। আর আমি ভাবছি বলে তো দিলাম, কিন্তু গিয়ে কি বলতে পারবো নাকি আবার এই একই অবস্থা হবে। আমি ভাবতে ভাবতে কখন সময় হয়ে গেছে যাওয়ার খেয়ালই নেই। মাহি এসে ডাক দিল আর বলল ও নিচে দাঁড়িয়ে আছে। আমিও নিচে গিয়ে গাড়ি নিয়ে বের হই। আজকে একটা পার্কে গেলাম। পার্কটা প্রায় ফাঁকা, দুইজন বসে আছি নদীর দিকে মুখ করে। হ্যাঁ, এরপর চুপ করে আছি। মাহি দেখছি চুপচাপ বসে আছে, সব নীরব। আমি ওর দিকে তাকিয়ে আছি। আমার দিকে তাকিয়ে কি হলো, কি ভাবছেন বলেন? আচ্ছা, আমি ছেলেটা কেমন? মানে যদি কাউকে বিয়ে করি সে কি খুশি হবে? এইটার জন্য? বলেই হেসে দিল। আমিও বেকুবের মতো হাসছি। আমার মতো আপনি খুব সহজ একটা মানুষ, যাকে যে কেউ পড়তে পারে কোনো সমস্যা ছাড়াই। আপনাকে যে পাবে সে অনেক লাকি হবে। আর এখন এই প্রশ্ন, কাউকে পছন্দ হয়েছে নাকি? ইয়ে মানে বিয়ে নিয়ে ভাবা হচ্ছে। মাহি আমার দিকে তাকিয়ে বলছে ওয়াও, আগে বলবেন না? না মানে মেয়েটা কে? আরে শুনুন, আসলে মেয়ের বাবা মা রাজি, কিন্তু মেয়েকে বলা হয়নি। আমি কথা বলবো মেয়ের সাথে, আপনার মতো ছেলেকে হাতছাড়া যেন না করে। শুনুন আগে। কি শোনার আছে? এখন বিয়ের সানাই বাজবে। বলেই হাসছে মাহি। আরে আমি আপনার কথা ভাবছি। মাহি শুনেই চুপ হয়ে যায়। আপনি না বললেন আমার মতো ছেলে হয় না, যে পাবে সে অনেক খুশি হবে। তাহলে আপনি আবার ফিরে আসুন, আমাকে শেষ থেকে আবার শুরু করার আরেকটা সুযোগ দিন। আমি চাই আবার আমরা শুরু করি। মাহি আমার দিকে তাকিয়ে আছে। আপনার বাবা মাও রাজি, কিন্তু আপনাকে বলেননি। আমি মানা করেছিলাম। আমি জানতে চেয়েছিলাম যে আপনি চান কিনা। মাহি এরপর আবার নদীর দিকে তাকিয়ে আছে, আমিও তাকিয়ে আছি। হঠাৎ মাহি উঠে চলে যাচ্ছে, কিছুই বলেনি, চলে গেল। আমি ওইখানে বসে আছি। একটা কিছু বলে যেত, কি জন্য গেল। 2 ঘন্টা ধরে ওইখানেই বসেছিলাম। একটু পর কল আসে মাহির বাবার। তুমি কি ওরে কিছু বলছো? হ্যাঁ সব, কিন্তু কোনো উত্তর দেয়নি। বাসায় আসলো, এসে আমাকে জিজ্ঞেস করলো আমি কি সত্যি মেনে গেছি কিনা। পরে নিজের রুমে চলে গেল। হয়তো চায় না আঙ্কেল। আমরা মানাবো, তুমি ভেবো না। না আঙ্কেল, যদিও না চাইতো আমি জোর করব না। ঠিক আছে। এরপর আমি বাসায় চলে যাই, কিন্তু কিছুই ভালো লাগছে না। কিছু একটা বলতো। পরের দিন অফিসে আসলো না মাহি। আমি ভাবলাম হয়তো আর আসবে না। আমি মাহির বাবাকে কল দেই। আঙ্কেল, মাহি কই? ও তো ওর রুমে। সকালে যেতে বললাম অফিসে, কিন্তু বলে ওর ভালো লাগছে না, ও যাবে না। আঙ্কেলকে বললাম সমস্যা নেই। এরপর বসে আছি, কিন্তু কোনো কাজে মন বসছে না। কিন্তু দুপুরের সময় মাহির নাম্বার থেকে কল আসলো। দেখে আমি তো অবাক। নাম্বারটা সেভ ছিল, কিন্তু কতটা সময় পর কল আসলো আমার খেয়ালই নেই। হ্যালো। আপনি আমাকে আবার ফিরে কেন চান? মানে আমি তো আপনার এত বড় সমস্যার কারণ ছিলাম। বলা যায় আপনার জীবন এই দিক থেকে ওই দিক করে দিয়েছি। কিছুক্ষণ চুপ থাকে। দেখুন, আসলে যখন আমাদের বিয়ে হবে তখন আমি আপনার সম্পর্কে প্রায় কিছুই জানতাম না। বাবা মার ইচ্ছেই বিয়ে করছিলাম, কিন্তু আপনাকে কেন জানি ভালো লাগতো। যখন বিয়েটা আর হলো না তখন কেন জানি সব সময় নিজের মাঝে মনে হতো কিছু একটা হারিয়েছি। এরপর আপনার সাথে পরিচয় হলো, কথা শুরু হলো। তখন দেখলাম যেমনটা সবার ইচ্ছে থাকে তার জীবন চলার সাথীটা হবে, আপনি ঠিক তেমন। আপনার সাথে সময় কাটাতে কাটাতে একটা সময় বুঝতে পারি ওই যে শূন্যতা অনুভব করতাম সেইটা আপনি। যখন আপনি বলেন আপনি আমার উপর রাগ নন, তখন আমার উপর থেকে বড় একটা বোঝা সরে যায়। একটা সময় বুঝতে পারি আমি আপনাকে ভালোবাসি। হ্যাঁ, ভালোবাসি। এই জন্যই আবার আমি
ফিরে পেতে চাই। আমাদের শেষ হয়ে যাওয়া সেই গল্পটা আবার নতুন করে শুরু করতে চাই। মাহি এইসব এতক্ষণ চুপচাপ শুনছিল। ধন্যবাদ সবকিছু সত্য করে বলার জন্য। এরপর ফোনটা রেখে দিল। আমি বসে আছি আর ভাবছি, কেন এই প্রশ্ন? কেনই না? আমি আজকে নির্ভয়ে বলে দিলাম সব কিছুই জানি না। এরপর 2 দিন হলো মাহির কোনো খবর নেই। আমি কেন জানি ফোন দিতে পারিনি। 2 দিন পর হঠাৎ কল আসলো। ফোন দিয়ে বলল, ভালো আছেন? হ্যাঁ। কালকে বিকেলে একটু বাড়ি আসবেন? হ্যাঁ। এরপর আবার রেখে দেয়। পরের দিনের অপেক্ষায় আমি রাতে আর ঘুমাতে পারিনি। পরের দিন বিকেলে আমি ওর বাড়ি যাই। আঙ্কেল আমাকে দেখে বলে, ও কিছু বললো? না। ও ছাদে আছে। এরপর ছাদে যাই। গিয়ে দেখি এক কোণায় বসে আছে। আমি ওর দিকে গিয়ে পাশে বসে পড়ি। মাহি আমার দিকে একবার তাকিয়ে আবার নিজের মতো বসে পড়ে। আমিও চুপচাপ বসে আছি। আসলে আমি ওইভাবে আসতে চাইনি, কিন্তু আমার কিছুই বের হচ্ছিল না মুখ দিয়ে। আমার আসলে ভাবিনি আপনাকে নিয়ে, কিন্তু যখন বললেন ভেবেছিলাম না করে দেব। কিন্তু সব জানার পর আমি নিজ থেকেই আবার সব কিছু কেন জানি ভাবতে থাকলাম এবং শেষে এরপর চুপ হয়ে গেল। কিছুক্ষণ পর, এখনো বুঝেন নাই উত্তরটা? উত্তর? মাহি হেসে দিল। আপনি আসলেই খুব বোকা। মানে? আমি পারমিশন দিলাম শেষ থেকে শুরু করার সব কিছু। আমি যে খুশি হয়ে ওর দিকে তাকালাম, তখনই মাহি বলে বসে, কিন্তু আমার শর্ত আছে। কি শর্ত? মা বাবাকে মাফ করে ফিরে যাবেন। আমার পুরো বাড়ি চাই। আমার সবার সাথে থাকার খুব ইচ্ছা। এইটাই? হুম। বললাম আমি রাজি। এরপর দুজন চুপ করে বসে আছি। হয়তো এখন কিছু বলার পালা, কিন্তু কিছু বলার সাহস পাচ্ছি না। কিছু বলবেন না? আমি বুঝতে পারি, কিন্তু মুখ দিয়ে আসছে না। আমি আস্তে আস্তে আমাদের মাঝে যে হাতটা ছিল, ওর বাঁ হাতটা আমি আমার ডান হাত দিয়ে ধরি, শুধু আঙ্গুলগুলো। এরপর সেই একভাবেই বসে, আমি আপনাকে ভালোবাসি। আপনাকে? না, মানে তোমাকে। হুম। হুম। হ্যাঁ হুম। তুমি কিছু বলো। এখন না, অন্য কোনো একদিন। এখন প্লিজ। না। আমি চুপ করে বসে আছি। মাহি আমাকে ডাক দেয়। এই শোনো। হ্যাঁ। মাহি আমার কানের কাছে এসে বলে, ভালোবাসি তোমাকে বোকা ছেলে। এরপর অনেকক্ষণ সময় চলে যায়। পরে হাত ধরেই নিচে আসি। ওর বাবা মা খুশিতে মিষ্টি নিয়ে আসে। আমি আমার বাবা মাকে বুঝিয়ে আবার কথা বলাই এবং শেষে এবার আমাদের বিয়েটা খুব সুন্দরভাবেই হয়ে যায়। আমাদের সেই শেষ হয়ে যাওয়া গল্পটা আবার শুরু হলো। হয়তো সেই শেষ থেকে আমাদের আবার কাছে আসার গল্পটা শুরু হয়েছিল এবং নতুন শুরুটা আমাদের জন্য শুভ হবে, তাই আমি দোয়া করি। এখন মা খুব 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 খুশি মাহির মতো বউ পেয়ে। মা বাবা ভুল করেছিলেন, তারা তা বুঝতে পেরেছেন, তাই এখন আমার খুশির কোনো শেষই নেই।